শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন যে শুনতে পাচ্ছেন কিনা। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। শোনা যাচ্ছে, ওকে ফাইন। দেখেন, আজকে আমরা আমাদের এডির প্রশ্নগুলো সলভ করা শেষ। আজকে আমরা অফিসারের প্রশ্নগুলো সলভ করব। প্রথমে আছে 2022 সালের যে অফিসারের পরীক্ষাটা হয়েছে সেটা আগে দেখব আমরা। অফিসার জেনারেল 2022। দেখেন, এক নম্বরে কি বলতেছে যে 2^12 প্লাস 2^12 প্লাস 2^12 প্লাস 2^12 ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, এগুলো খুব সহজ জিনিস। আমরা যদি এরকম যদি কোনো একটা লিখি যে এ যোগ এ যোগ এ যোগ এ, তাহলে আপনি এই চারটায় যোগ করলে কত পাবেন? চারটায় যোগ করলে কত পাবেন? তখন আপনি বলবেন যে ভাইয়া চারটায় যোগ করলে 4a পাওয়া যায়। সো এখানেও বিষয়টা সেম, যে এখানে এই যে 2^12 প্লাস 2^12 প্লাস 2^12 প্লাস 2^12, এখানে এটা মূলত এই ক্যালকুলেশনটার মতোই, যে চারটায় যোগ করলে যেহেতু 4a পাওয়া যায়, তার মানে এখানে চারটা 2^12 যোগ করলে আমরা 4 ইন্টু 2^12 পাবো। এতে কোনো সমস্যা নাই। তাহলে দেখেন, এই চারকে আমরা চাইলে 2 বেজে লিখতে পারি, যে 2 এর উপরে এই যে পাওয়ার 2 গুণন 2^12। আমরা অনুপাত সূচকের মানে প্রপার্টিজ গুলা কি জানি, যে গুণ থাকলে যোগ করে দিতে হয়। বেজ যদি সমান হয় তাহলে গুণ থাকলে যোগ করা যায়। তাহলে এই যে বেজ হচ্ছে 2, পাওয়ার 2টা যোগ করে দেন, 2 যোগ 12। তো 2 এর সাথে 12 যোগ করলে কত হয়ে যাবে? আপনি বলবেন যে ভাইয়া 14 হয়ে যায়। তার মানে এই যে অপশন বিতে দেওয়া আছে যে 2^14 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান। দেখেন, এখানে অপশনগুলো একটু ঠিক করে নিয়েন তো, এখানে অপশনগুলো ঠিক নাই। ঠিক আছে, এখানে অপশনগুলা ঠিক নাই। একটু এটা আগে কারেকশন করে দেই। শিট। ছয় দশমিক পঁচাত্তর না, এখানে এখানে অপশনগুলো আগে একটু ঠিক করে দেয়। অপশনগুলো টাইপ করতে ভুল করছে।
এখানে ছিল পাওয়ার -3, এখানে ছিল হচ্ছে শুধু 1, এখানে ছিল শুধু 1, আর এখানে ছিল হচ্ছে 0.675, পাওয়ার ছিল কত -1। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক। এটা একটু কারেকশন করে নিন আপনারা, শীটে হয়তো ভুল দেওয়া আছে। দেখেন এখানে বলতেছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইকুয়াল টু, অর্থাৎ নিচের কোনটা এইটার সমান হইতে পারবে না, অর্থাৎ 0.0675 সমান হইতে পারবে না। নিচের কোনটা, নিচের কোনটা সমান হইতে পারবে না। দেখেন এইটাও সূচকের অঙ্ক। আমরা জানি যে যদি কোনো কিছুর ওপরে পাওয়ার যদি নেগেটিভ হয়, পাওয়ার যদি নেগেটিভ হয় তাহলে কি করতে হবে, পাওয়ার নেগেটিভ মানে ডিরেক্ট 1/, এই যে বেজের ওপরে জাস্ট এই পাওয়ারটা পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে প্রথম যদি আমরা অপশন এ কে নিয়ে চিন্তা করি, যে এখানে দেওয়া আছে 67.5 গুণন হচ্ছে 10⁻³ তাহলে আমাদের কি কি করতে হবে, 67.5 গুণন মাইনাস আছে তার মানে 1/, এই যে 10 এর উপরে পাওয়ার কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। তাহলে খেয়াল করেন 67.5 10 টু দি মানে 10 কিউব মানে কি, একের পরে তিনটা শূন্য, 1 2 3, তাই না? এখন খেয়াল করে দেখেন ওপরেরটাকে যদি আমরা দশমিক মুক্ত করে দিই, অর্থাৎ ওপরেরটাকে যদি 675 লিখি, তাহলে নিচেরটাকে কি লিখতে হবে, নিচে তো আগে থেকেই 1000 ছিল, দশমিকের কারণে একটা দশমিকের পরে একটা ডিজিট আছে তার মানে 10, 1000 দিয়ে 10কে গুণ করলে কত পাওয়া যায়, এই যে 10,000 পাওয়া যাবে। তাহলে এইটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি মানে দশমিকে কনভার্ট করে দেই, তাহলে একের জন্য একটা দশমিক দিলাম, তারপরে 4টা ডিজিট আছে, তো এখানে উপরে তো 3টা ডিজিট, তাই একটা ডিজিট আমরা শূন্য লিখে এই যে 0.0675 করতে পারি। তার মানে অপশন এ এইটার সমান হইতে পারতেছে। ঠিক আছে, অপশন এ কে যদি আমরা হিসাব করি তাহলে আমরা 0.0675 পেয়ে যাই। আর প্রশ্ন বলছে ইজ নট ইকুয়াল টু, সমান হইতে পারবে না কোনটা, তার মানে এটা সমান হইতে পারে, বিধায় এটা উত্তর হবে না। এরপর আসেন অপশন বি। অপশন বিতে বলতেছে যে 6.75 গুণন হচ্ছে 10⁻³ তাহলে খেয়াল করেন 6.75 গুণন 1/, এই যে 10³ তাহলে এই যে 6.75 নিচে কত হবে 1000, তারপরে 675 লিখলাম, নিচে কি করতে হবে, এই যে 1000 দশমিকের পরে দুইটা শূন্য দিতে হবে। এখন এটাকে যদি আমরা কনভার্ট করতে চাই দশমিকে, তাহলে দেখেন কি হচ্ছে, যে এই যে একের জন্য দশমিক, তিনটা শূন্য, তিনটা ডিজিট আছে, তাহলে এই যে তিনটা ডিজিট আছে কিন্তু আমার শূন্য আছে কয়টা, 5টা। তার মানে আমাকে দশমিকের পরে দুইটা শূন্য বসায় তারপরে 675 লিখতে হচ্ছে। তো এইটা কি, এই যে অপশন বি কি এটা সমান হইতে পারতেছে, অবশ্যই পারতেছে না, কারণ এখানে বলা আছে 0.0675 হইতে পারবে না কোনটা। আর অপশন বি সলভ করে আমরা কত পাচ্ছি, 0.00675 পাচ্ছি। তার মানে এটা উত্তর হইতে পারে, কারণ অপশন বি আর এইটা কখনোই কি হইতে পারতেছে না, সমান হইতে পারতেছে না। ঠিক আছে, আপনি চাইলে এটা ক্যালকুলেশন করে দেখতে পারেন। এখানে 10 হবে আগে, হ্যাঁ, গুণন হচ্ছে 10-এর উপরে -2, পাগল নাকি আমি? তাহলে দেখেন এখানে আপনি এটা ক্যালকুলেশন করতে পারেন যে 0.675 গুণন 10-এর উপরে -1, তাহলে আমরা লিখতে পারি যে 0.675 গুণন এই যে 1/10, তাই না? তাহলে খেয়াল করেন ওপরে আমরা লিখতে পারি 0.675, ঠিক আছে, আর নিচে কত 10, তাই না? তাহলে আমরা যদি এটাকে দশমিক মুক্ত করতে চাই তাহলে 675 নিচে এই যে 10 আর 1 2 3টা শূন্য, এটাকে যদি এখন দশমিক করে দিই তাহলে এই যে 0.0675, তার মানে অপশন সি এই 0.0675 এর সমান হইতে পারে। তার মানে এটাও আমার উত্তর হচ্ছে না, এটাকেও আমি উত্তর হিসেবে নিতে পারছি না। তারপরে দেখেন অপশন ডিতে আসেন। অপশন ডিতে কি বলতেছে যে 0.00675 গুণন হচ্ছে 10-এর উপরে পাওয়ার 1, তো 10-এর উপরে পাওয়ার 1 মানে কি 10ই হবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি যে 0.00675 গুণন হচ্ছে 10,
আমরা যদি এটাকে 675 গুণন 10 লিখি, তাহলে এই যে দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে 2 4 5টা ডিজিট আছে, তাহলে 1 2 3 4 5, এই শূন্য কেটে দিলাম। এখন এটাকে যদি দশমিকে রূপান্তর করি, তাহলে এটা কত হয়ে যাবে? 0.0675 হয়ে যায় না? তার মানে অপশন ডিও এটার সমান হইতে পারতেছে, তার মানে এটাও আমার উত্তর হচ্ছে না। বোঝা গেছে? আপনাকে বলতেছে যে এটা সমান হইতে পারবে না কোনটা, এই যে 0.0675 সমান হইতে পারবে না। তো এখানে 4টা অপশন পরীক্ষা করে দেখলাম যে একমাত্র অপশন বি সমান হইতে পারে না। তো এটাই উত্তর, বাকি 2টা অপশন চেক করার দরকার নাই, একটাতে যেহেতু পাইছেন তার মানে এটাই উত্তর হবে। আমি জাস্ট দেখাই দিলাম বিষয়টা যে অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরেরটাতে চলে যান, 3 নাম্বার। দেখেন এখানে কি বলা হচ্ছে যে if 3x plus 2y equal to 8 and 2x minus 2y equal to 2 then find the value of 4 minus 3x। তার মানে এখান থেকে আমার x এর ভ্যালুটা বের করতে হবে যদি আমি 4 minus 3x এর ভ্যালু বের করতে চাই। তাহলে আমরা এখানে কি করতে পারি, যে x এর ভ্যালু যেহেতু বের করব, আমরা এই দুটোকে যোগ করে দিতে পারি। অর্থাৎ এই যে 3x plus 2y প্লাস এই যে 2x minus 2y, এই দুইটাকে যোগ করে দিলে 8 আর 2 যোগ করলে কত পাওয়া যাবে? 10 পাওয়া যাবে। 2y কেটে দেন, তাহলে 3 আর 2 5x ইজ ইকুয়াল টু 10, তাহলে x সমান সমান কত পাবো? 2 পাবো। সো আমাকে বলতেছে যে 4 মাইনাস 3x কত, তাহলে এই যে 4 মাইনাস 3 ইন্টু 2, তাহলে এই যে 4 মাইনাস 6 ইজ ইকুয়াল টু কত? -2। এই যে অপশন সি তে উত্তর। পরেরটাতে চলে যান, 4 নাম্বার। দেখেন এখানে কি বলা হচ্ছে যে ইন এ গ্রুপ অফ বাফেলোস অ্যান্ড ডাকস দ্য নাম্বার অফ লেগস ইজ 24 মোর দেন টুয়াইস দ্য নাম্বার অফ হেডস, হোয়াট ইজ দ্য নাম্বার অফ বাফেলোস। এখানে বলা হচ্ছে যে মহিষ আর হাঁসের একটা গ্রুপে তাদের পায়ের সংখ্যা হলো মাথার সংখ্যার দ্বিগুণের চেয়েও 24টা বেশি। পায়ের সংখ্যা হবে মাথার সংখ্যার দ্বিগুণের চেয়েও 24টা বেশি, তাহলে মহিষের সংখ্যা কতগুলো এটা বের করতে হবে। দেখেন এই ধরনের প্রশ্নে আপনাকে সবসময় মাথার হিসাবটা করতে হবে, মাথার হিসাবটা ধরতে পারলে বিষয়টা সহজ হবে। কারণ প্রাণীগুলোর মাথা সাধারণত একটা হয়, মহিষের মাথাও একটা, হাঁসের মাথাও একটা, পা মহিষের 4টা, হাঁসের 2টা, ঠিক আছে। সো আমরা যদি এরকম চিন্তা ভাবনা করি যে ভাই এখানে এই যে বলতেছে যে বাফেলোস, বাফেলোস কয়টা আছে, মানে মহিষ কয়টা আছে, আপনি বলবেন যে জানি না, তাহলে মহিষ ধরে নিচ্ছি 20 সংখ্যক, ঠিক আছে। তারপরে এই যে ডাকস, হাঁস কয়টা আছে, আপনি বলবেন যে জানি না, আমি ধরলাম যে ডি সংখ্যক। তাহলে মহিষ যদি 20 সংখ্যক হয় আর হাঁস যদি ডি সংখ্যক হয়, তাহলে মাথাও কয়টা আছে, মহিষের মাথাও 20 সংখ্যক, হাঁসের মাথাও ডি সংখ্যক, ঠিক আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন বলতেছে যে তাদের পায়ের সংখ্যা হবে মাথার সংখ্যার দ্বিগুণের চেয়েও 24 বেশি, তাহলে মহিষের পা কয়টা? 4টা,
তাহলে মহিষ যদি বি সংখ্যক হয় তাহলে মহিষের টোটাল পা কয়টা? আপনি বলবেন যে ভাই 4b, 4b, ঠিক আছে। এরপরে খেয়াল করেন হাঁসের পা কয়টা? 2টা। তাহলে হাঁস যদি ডি সংখ্যক হয় তাহলে টোটাল পা কয়টা? আপনি বলবেন যে 2d। তাহলে এই যে পায়ের সংখ্যাটা বেশি হবে কার চেয়ে? মাথার সংখ্যা। মাথা আছে কয়টা? আপনি বলবেন যে ভাই মহিষের বি সংখ্যক, হাঁসের ডি সংখ্যক। এই যে মাথার সংখ্যার দ্বিগুণের চেয়েও পায়ের সংখ্যা কতগুলা বেশি? এই যে 24টা বেশি, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে? 4b প্লাস 2d মাইনাস 2b প্লাস মাইনাসে মাইনাস 2d ইজ ইকুয়াল টু কত? 24। 2d ক্যান্সেল আউট হয়ে যাবে, 4b থেকে 2b বাদ দিলে 2b ইজ ইকুয়াল টু 24। তাহলে এই যে b ইজ ইকুয়াল টু কত? এই যে 12 দুগুণ 24। তার মানে মহিষের সংখ্যা কয়টা? 12টা। এটাই উত্তর। পরেরটাতে চলে যান। দেখেন এখানে কি বলা হচ্ছে যে an employee may claim টাকা 7 for each kilometer when he travels by taxi and a টাকা 6 for each kilometer when he drives his own car. If in 1 week he claimed টাকা 900 for traveling 135 kilometer, how many kilometers did he travel by taxi? বলতেছে যে একজন মানুষ যখন ট্যাক্সিতে ভ্রমণ করে তখন প্রতি কিলোমিটারের জন্য সে 7 টাকা দাবি করে, আর যখন নিজের গাড়ি মানে চালায় তখন প্রতি কিলোমিটারের জন্য 6 টাকা দাবি করে। তো বলতেছে যদি এক সপ্তাহে সে 135 কিলোমিটার ট্রাভেল করে এবং সেটার জন্য সে 900 টাকা দাবি করে, এক সপ্তাহে সে 135 কিলোমিটার ড্রাইভ করবে যার জন্য সে 900 টাকা দাবি করে, তাহলে ট্যাক্সিতে সে কত কিলোমিটার ভ্রমণ করেছিল? ট্যাক্সিতে সে কত কিলোমিটার ভ্রমণ করেছিল এটা আপনাকে বের করতে হবে। এগুলো আপনি রুল অফ অ্যালিগেশনে খুব ইজিলি সলভ করতে পারবেন, ঠিক আছে। রুল অফ অ্যালিগেশনে এগুলো সলভ করা যায়। আগে প্রথমে আপনাকে দেখতে হবে যে ভাই এই যে এখানে বলছে যে ট্যাক্সিতে যখন সে ট্রাভেল করে তখন কয় টাকা দাবি করে? 7 টাকা। তারপরে নিজস্ব কারে যখন সে ট্রাভেল করে তখন সে কয় টাকা দাবি করে? 6 টাকা দাবি করে। এখন এই যে প্রশ্ন আপনাকে বলেই দিছে যে সে গত সপ্তাহে ট্যাক্সি আর কার এই দুইটা মিলে 135 কিলোমিটার ট্রাভেল করে। ট্যাক্সি আর কার মিলে কত কিলোমিটার ট্রাভেল করে? 135 কিলোমিটার। 135 কিলোমিটার ট্রাভেল করে সে 900 টাকা ভাড়া দাবি করছে। তাহলে গড় ভাড়া কত? অর্থাৎ আমরা যদি এই ট্যাক্সি আর হচ্ছে কারের গড় ভাড়া জিজ্ঞাসা করি তখন আপনি বলবেন যে 900 ভাগ হচ্ছে 135। 900 ভাগ 135, 9 দিয়ে ভাগ করলে ওপরে 100 বার, 9 দিয়ে ভাগ করলে কতবার যাবে? 9 কে 9 15 বার যাবে। 5 দিয়ে ভাগ করে দিলে ওপরে 20, 5 দিয়ে ভাগ করে দিলে নিচে কত? 3। তার মানে 135 কিলোমিটারে যদি 900 টাকা ভাড়া দাবি করে তাহলে প্রতি কিলোমিটারে তার ভাড়া কত টাকা হবে? 20/3 টাকা। সো এখানে গড় ভাড়া কত প্রতি কিলোমিটারে? 20/3। সো আপনি বলবেন যে ভাই এখানে এখন অ্যালিগেশন কিভাবে করব? ভগ্নাংশ চলে আসছে, কোনো চাপ নাই, এখান থেকে ভগ্নাংশ তুলে দেন। ভগ্নাংশ তুলে দেওয়ার জন্য কি করতে হবে? আপনি বলবেন যে এটার সাথে 3 গুণ করেন, এটার সাথে 3 গুণ করলে এটার সাথেও 3 গুণ করতে হবে, এটার সাথে 3 গুণ করতে হবে। তাহলে এই 3 আর এই 3 কেটে যাবে, এখানে কত হবে? 21 হবে, এখানে হয়ে যাবে হচ্ছে 18, আর এখানে কত থাকলো? 20 হলো, তাই না? এখন আপনি অ্যালিগেশন করেন। এখন আপনি অ্যালিগেশন করেন। 20 থেকে 18 বাদ দিলে 2, তারপরে 21 থেকে 20 বাদ দিলে কত? 1। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্যাক্সি আর কার মিলে টোটাল কত ড্রাইভ করে, কত ট্রাভেল করে? আপনি বলবেন যে ভাই ট্যাক্সিতে 2, কারে হচ্ছে 1, তার মানে ট্যাক্সি আর কার মিলে টোটাল ট্রাভেল করে হচ্ছে 3।
আমাদের এখানে যেটা 3 প্রশ্নে সেটা কত বলছে 135, তাহলে 1 পার্ট সমান সমান কত হবে? আমরা জানি যে 3 45 135 হয়ে যায়। তো জিজ্ঞাসা করছে যে ট্যাক্সিতে কত ট্রাভেল করবে, আমরা এখানে বের করে রাখছি যে ট্যাক্সিতে ট্রাভেল করে 2, তাহলে 1 পার্ট 45 হলে 2 সমান সমান কত হবে? 90 হবে না? তারপরে 90 কিলোমিটার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, যে সে ট্যাক্সিতে ট্রাভেল করবে 90 কিলোমিটার। পরেরটাতে চলে যান। দেখেন এখানে কি বলা হচ্ছে যে এই স্কুল হ্যাজ এ টোটাল এনরোলমেন্ট অফ 90 স্টুডেন্টস, there are 30 students taking physics, 25 taking English and 13 taking both. What percentage of the students is taking either physics or English? এখানে বলা হচ্ছে যে একটা স্কুলে মোট 90 জন ছাত্রছাত্রী আছে, তার মধ্যে 30 জন ফিজিক্স নেবে, 25 জন ইংরেজি নেবে, আর 13 জন ফিজিক্স এবং ইংরেজি উভয় বিষয় নেবে। বলতেছে যে তাহলে শতকরা প্রায় কতজন ছাত্রছাত্রী হয় পদার্থবিজ্ঞানে পড়ে, না হলে ইংরেজিতে পড়ে, না হলে উভয় বিষয়ে পড়ে, মানে যে কোনো একটা বিষয়ে পড়ে এমন শিক্ষার্থীর সংখ্যা কত পার্সেন্ট, যে কোনো একটা বিষয়ে পড়ে। তাহলে এটা বের করা খুব ইজি না? সো আপনি এখানে খুব ইজিলি বলতে পারবেন যে ভাই আপনি যদি এখানে অনলি ফিজিক্স বের করতে চান, অনলি ফিজিক্স মানে শুধুমাত্র ফিজিক্সে পড়ে কতজন, আপনি বলবেন যে ফিজিক্সে 30 জন, এর মধ্যে 13 জন আছে ইংরেজিও পড়ে, তার মানে অনলি ফিজিক্স কত? এই যে 17 জন। আপনি যদি চিন্তা করেন যে আপনি এখান থেকে অনলি ইংলিশ বের করবেন, তাও বের করতে পারবেন, যে শুধুমাত্র ইংলিশ পড়ে কত? 25, তাহলে এই 25-এর মধ্যে 13 জন আছে যারা আবার ফিজিক্সও পড়ে, তাহলে অনলি ইংলিশ শুধুমাত্র ইংলিশ পড়ে কতজন? 12 জন। আর এই যে ফিজিক্স প্লাস ইংলিশ এই দুইটাই পড়ে এমন শিক্ষার্থীর সংখ্যা কত? এই যে বলছে 13। তো প্রশ্ন তো আপনাকে এটাই জিজ্ঞাসা করছে যে হোয়াট পার্সেন্টেজ অফ দ্য স্টুডেন্টস ইজ টেকিং আইদার ফিজিক্স অর ইংলিশ, যে কত শতাংশ শিক্ষার্থী আছে যারা হয় ফিজিক্স পড়বে না হলে ইংলিশ পড়বে, মানে এই বিষয়টার মানে এই কথাটার অর্থ হচ্ছে যে যে কোনো একটা বিষয় পড়বে এমন মানুষ কতজন আছে, মানে পড়বে পড়বে না, এখানে কোনো বিষয় পড়বে না এমন কোনো কথা জিজ্ঞাসা করে নাই, বলছে যে পড়বে, হয় ফিজিক্স পড়বে না হলে ইংরেজি পড়বে না হলে দুইটাই পড়বে, অর্থাৎ পড়বে এমন মানুষ কত আছে সেটা বের করো। তাহলে এখানে পড়াশোনা করে এমন মানুষ কত আছে? 13 12 25, 25 আর 17 কত হয়ে যাবে? 42 জন। 42 জন আছে 90 জনের মধ্যে যারা কোনো না কোনো বিষয় পড়বে, সেটা পার্সেন্টেজে কত এটা দেখাইতে বলছে, মানে অ্যাপ্রক্সিমেট হিসাব করতে বলছে আমাকে। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট। তাহলে আমরা যদি এখানে অ্যাপ্রক্সিমেট একটা হিসাব করি, 0 আর 0 কেটে দেন, 9 এটার ভিতরে কতবার যাবে? 4 নং 36, 5 নং 45, তাই না? তাহলে 4 নং 36, তাহলে হাতে থাকে কত? 6, 0 নিয়ে আসলে আপনার 6 নং 54, দাঁড়ান 4 নং 36 না, তাহলে হাতে থাকে 6 0, তাহলে 6 নং 54, অর্থাৎ ওই যে 4.6 সামথিং কিছু একটা, 4.6 সাথে 10 গুণ দিলে যেতে অ্যাপ্রক্সিমেট ভ্যালু, তার মানে 47% বলা চলে, যেখানে অ্যাপ্রক্সিমেটলি আপনার 47% উত্তর হয়ে যাবে। ঠিক আছে, যে 90 এর 42% হচ্ছে অ্যাপ্রক্সিমেট 47% হয়ে যাবে, যে 47% শিক্ষার্থী আছে যারা কোনো না কোনো বিষয়ে পড়াশোনা করে।
পরেরটাতে চলে যান। দেখেন এখানে বলা হচ্ছে যে the average temperature for the first 4 days of a week is 40.2 degrees Celsius and that of the last 4 days is 41.3 degrees Celsius. If the average temperature for the whole week is 40.6 degrees Celsius, then the temperature on the fourth day. Okay, fine. এখানে বলা হচ্ছে যে একটা সপ্তাহের প্রথম 4 দিনের গড় তাপমাত্রা কত, এই যে 40.2, আর শেষ 4 দিনের গড় তাপমাত্রা কত, এই যে বলতেছে যে 41.3, আর পুরো সপ্তাহ মানে 7 দিন, এই 7 দিনের গড় তাপমাত্রা কত, 40.6। তো জিজ্ঞাসা করছে যে চতুর্থ দিনের তাপমাত্রাটা কত ছিল এটা বের করেন। তাহলে প্রথম 4 দিনের গড় তাপমাত্রা কত, এই যে 4 দুগুণ 8, 4 40 কত, 160, 4 3 4 12, তাহলে এখানে 2 হাতে থাকে 1, 4 41 হচ্ছে 164 আর 1 165.2, 6 7 42 2 হাতে থাকে 4, 47 280 আর 4 হচ্ছে 284। তাহলে আমাকে বলছে যে ফোর্থ ডেতে তাপমাত্রাটা কত হবে এটা বের করেন। তো ফোর্থ ডের তাপমাত্রা তো বের করা খুব ইজি, যে এখানে এই 4 দিন আর এই 4 দিন 8 দিনের টোটাল তাপমাত্রা কত, এই যে 160.8 যোগ 165.2, এখান থেকে 8 দিনের তাপমাত্রা থেকে এই যে 7 দিনের তাপমাত্রা 284.2কে বিয়োগ করে দিলেই তো আমার কাজ শেষ। তাহলে এখানে কত হবে, এখানে কত হবে 160 আর 65, এখানে 165, 8 আর 2 10 মানে হচ্ছে 166 আর হচ্ছে 160, 266 মানে হচ্ছে 326 হবে, 326 বিয়োগ হচ্ছে 284.2, তাই না? তাহলে এখানে 0.8 আর এখানে কত হয়ে যাবে, এইদিকে হচ্ছে আপনার 16, এইদিকে হচ্ছে 16 থেকে তো চলে যাবে, তাহলে আপনার 26 না, এদিকে 26, তাহলে ওই 41 হবে, 41.8 ডিগ্রি হবে। কোথায় আছে, অপশন ডিতে 41.8 ডিগ্রি সেলসিয়াস হবে চতুর্থ দিনের তাপমাত্রা। $41.8। তো রোয়া দিয়ে হওয়ার কথা না, এখানে রুল অফ অ্যালিগেশনের দরকারই নাই 7 নম্বরে। এখানে খুব সম্ভবত রুল অফ অ্যালিগেশন দেওয়া হবে না, কারণ এখানে গড় আপনি তো বের করতে পারবেন না, আর আপনাকে বের করতে বলছে চতুর্থ দিনেরটা কত। এটা তো খুব মানে এমনি এইভাবে তো খুব ইজি, মানে রুল অফ অ্যালিগেশন প্রয়োগ করা যাবে না। আসেন পরেরটাতে চলে যাই আমরা। দেখেন 8 নম্বরে কি বলতেছে যে দেয়ার আর 2 numbers where the sum of twice the first number and thrice the second number is 100 and the sum of thrice the first number and twice the second number is 120, which is the largest number? সো এখানে আমি ধরে নিচ্ছি যে আমার যে প্রথম সংখ্যা, এই প্রথম সংখ্যাটাকে এ ধরে নিচ্ছি, আর এই যে দ্বিতীয় সংখ্যা, এই দ্বিতীয় সংখ্যাটাকে আমি বি ধরে নিচ্ছি। তো এখানে বলতেছে যে প্রথম সংখ্যার দ্বিগুণের সাথে যদি দ্বিতীয় সংখ্যার 3 গুণ যোগ করে দেন তাহলে 100 পাবেন, ঠিক আছে? তারপরে বলতেছে যে প্রথম সংখ্যার 3 গুণের সাথে, প্রথম সংখ্যার 3 গুণের সাথে যদি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ যোগ করে দেন তাহলে 120 পাবেন।
তো আমাদের কাছে জিজ্ঞাসা করছে যে হুইচ ইজ দ্য লার্জেস্ট নাম্বার, এখানে সবচেয়ে বড় নাম্বার কোনটা সেটা বের করেন। সো আমরা এখানে ধরে নিচ্ছি যে এ আর বির মধ্যে এ হচ্ছে বড় নাম্বার, ঠিক আছে, এ হচ্ছে বড় নাম্বার। তাহলে আমরা যদি এর ভ্যালুটা বের করতে চাই তাহলে আমাকে এখানে কি করতে হবে, এর ভ্যালুটা বের করতে হলে আপনি বলবেন যে এটাকে যদি আপনি ধরে নেন যে 2 নম্বর সমীকরণ ধরলেন, এটাকে 1 নম্বর সমীকরণ ধরলেন, তাহলে 2 নম্বর সমীকরণকে জাস্ট 3 দিয়ে গুণ করে দেন আর 1 নম্বরকে 2 দিয়ে গুণ করে দেন, তাহলে আপনার কাজ শেষ হবে। যেমন 3 দিয়ে এটাকে গুণ করে দিলে 2 নম্বরকে, 3 3কে কত হয়ে যাবে 9a প্লাস 3 দুকোণে কত, এই যে 6b হয়ে যাবে, ঠিক আছে। এই 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করে এটা থেকে বিয়োগ করে দিব এই 1 নম্বর সমীকরণটা, 2 দিয়ে গুণ করে দিলে এই যে 2 দুকোণে 4a প্লাস 3 দুকোণে কত, এই যে 6b ইজ ইকুয়াল টু কত। আপনি বলবেন যে 3 দিয়ে এটাকে গুণ করলে 120কে গুণ করলে 360, 2 দিয়ে 100কে গুণ করলে এই যে 200। তাহলে খেয়াল করেন এই যে 9a প্লাস 6b মাইনাস 4a মাইনাস 6b ইজ ইকুয়াল টু 160, 6b কেটে যাবে, 9 থেকে 4 বাদ দিলে 5a ইজ ইকুয়াল টু 160, তাহলে a ইজ ইকুয়াল টু কত, এই যে 32। তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা, 32। আপনি চাইলে চেক করতে পারেন, আপনি যদি 1 নম্বর সমীকরণে মান বসান যে 2 ইন্টু 32 প্লাস 3b ইজ ইকুয়াল টু 100, তাহলে এই যে 3b ইজ ইকুয়াল টু 100 বিয়োগ কত 64, তাহলে b ইজ ইকুয়াল টু কত 36 ভাগ হচ্ছে 3 সমান সমান কত হয়ে যায় 12 হয়ে যায় না, যে বির মান হচ্ছে 12, এর মান হচ্ছে 32, তাহলে এই হচ্ছে বড়, তাহলে এর মান কত হবে, এই যে 32। আসুন পরেরটাতে চলে যাই, আর 9 নম্বর দেখেন, এখানে 9 নম্বরে বলা হচ্ছে যে এ ট্রেন ট্রাভেলস 360 কিলোমিটার at a uniform speed. If the speed had been 5 kilometer per hour more, it would have taken 1 hour less for the same journey. Find the speed of the train. বলতেছে যে একটা ট্রেন 360 কিলোমিটার বেগে যাত্রা শুরু করলো, ঠিক আছে, একটা ট্রেন মানে 360 কিলোমিটার যাবে এই জন্য যাত্রা শুরু করছে, ঠিক আছে। তো বলতেছে যে যদি ট্রেনের গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হতো তাহলে গন্তব্যে পৌঁছাতে 1 ঘন্টা কম সময় লাগতো, তাহলে ট্রেনের গতিবেগ কত। বলতেছে যে 360 কিলোমিটার একটা দূরত্ব অতিক্রম করার জন্য ট্রেনটা যাত্রা শুরু করছে, তো ট্রেনের গতিবেগ যদি যেই গতিতে যাচ্ছে তার চেয়ে যদি আরো 5 কিলোমিটার পার আওয়ার বেগে বেশি যাইতো তাহলে গন্তব্যে পৌঁছাতে 1 ঘন্টা তার কম সময় লাগতো। তো জিজ্ঞাসা করছে যে ট্রেনের গতিবেগটা কত সেটা বের করেন, ঠিক আছে। তো এখানে এই যে ট্রেনের গতিবেগ এইটা আমরা জানি না, আমরা এটাকে ধরে নিচ্ছি যে ট্রেনের অ্যাকচুয়াল গতিবেগ হচ্ছে এস কিলোমিটার। আর নতুন গতিবেগটা কত হবে, নতুন গতিবেগটা কত হবে, বলতেছে যে এস কিলোমিটার বেগে তো যাচ্ছেই, কিন্তু যদি সে আরো 5 বেশি যাইতো অর্থাৎ নতুন গতিবেগ কত s+5, তাহলে গন্তব্যে পৌঁছাতে 1 ঘন্টা কম সময় লাগতো। তাহলে এই যে 360 কিলোমিটার পথ এস কিলোমিটার বেগে গেলে যে সময় লাগবে, এই 360 কিলোমিটার পথ এই যে s+5 কিলোমিটার বেগে গেলে তার চেয়ে 1 ঘন্টা কম সময় লাগবে, তার মানে এই দুইটা সময়ের পার্থক্য কত 1। এই ইকুয়েশন আপনারা পরীক্ষার হলে সলভ করতে যাবেন না, এই ইকুয়েশন সলভ করতে গেলে আপনার সময় বেশি লাগবে। সো আমরা এখানে কি করব, অপশন টেস্ট করব, অপশন টেস্ট। সো আপনি যদি প্রথমের এ কে ধরেন যে এস এর মান হচ্ছে 30, তাহলে 30 দিয়ে 360কে ভাগ করা গেলেও 30 এর সাথে যখন 5 যোগ দেবেন 35, 35 দিয়ে আপনি 360কে ভাগ করতে পারবেন না, ভাগ করলেও দশমিক সংখ্যা আসবে, আর ফলস্বরূপ এখানে আপনার ইন্টিজার আসবে না, দুইটা সংখ্যার বিয়োগফল ইন্টিজার আসবে না, দশমিকে আসবে। সো এখানে দেখে আমি 30 বাদ দিতে পারি। আমরা অপশন বি নিতে পারি যে 40। দেখেন 360কে 40 দিয়ে ভাগ করেন, আবার 360কে আপনি 45 দিয়ে ভাগ করেন, 40 এটার ভিতরে যাবে 9 বার, 45 এটার ভিতরে যাবে 8 বার, তো 9 ঘন্টা আর 8 ঘন্টার পার্থক্য কত, এই যে 1 ঘন্টা। প্রশ্নের সত্যের সাথে মিলে যায়, তাই অপশন বি উত্তর।
ঠিক আছে, যে এখানে ট্রেনের গতিবেগ হবে মূলত 40, আপনি 50 ধরে চেক করতে পারেন। 50 দিয়ে এটাকে ভাগ করা গেলেও 50 + 55 দিয়ে আপনি এটাকে ভাগ করতে পারবেন না। 60 দিয়ে 360কে ভাগ করা গেলেও 60-এর সাথে 5 65 দিয়ে আপনি 360কে ভাগ করতে পারবেন না। ফলস্বরূপ এখানে 1 ঘন্টা আসবে না, এখানে দশমিক আসবে। সো সি ডি কোনোটাই উত্তর হবে না, উত্তর হবে অপশন বি। বোঝা গেছে? কালকে পেট্রো বাংলার প্রশ্ন দেখছেন কিনা আপনারা জানেন না, বা অনেকে হয়তো পরীক্ষা দিচ্ছেন। প্রশ্ন কঠিন হয়েছে, এটা স্বীকার করতেই হবে। প্রশ্ন অনেক কঠিন হয়েছে। আইবিএ নর্মালি এত কঠিন প্রশ্ন করে না, এবং আমি আপনাদের বিভিন্ন ক্লাসে বলছি যে আইবিএ টেন্ডেন্সি হচ্ছে এই শিক্ষার্থী বাদ দেওয়া। ঠিক আছে, ওরা ভাইবার জন্য ডাকবে 700-800, বা ধরলাম যে 1000 মানুষ, সেখানে পরীক্ষা দিচ্ছে অনেকজন, সো টেন্ডেন্সি থাকবে বাদ দেওয়া। ঠিক আছে, এখানে আমি এই জন্য বারবার বলি যে প্রিলিতে আপনাকে স্ট্র্যাটেজিক হইতে হবে। গতকালকে রিটেনের পার্ট যেগুলো দিছে এগুলো মোটামুটি সহজ দিছে। রিটেনের দুইটা প্রশ্ন ইজি, হয়তো সলভ করতে লিখতে আপনার সময় লাগবে, বাট ইকুয়েশন সাজাতে সময় লাগবে না। রিটেনের 2টা প্রশ্ন সহজ হয়েছে। তারপরে আপনার ফোকাস রাইটিং বলে বা যেটাই বলে না কেন, এগুলা কমনই আসছে বলা চলে। ঠিক আছে, এগুলা কমন টপিক, মানে লিখতে পারবে ছেলেমেয়ে। কিন্তু ঝামেলা করছে প্রিলিতে। যে আমি ওই কথা কিন্তু এর আগে বলছি যে প্রিলিতে যদি আপনার ওরা একটা নির্দিষ্ট একটা কাট মার্কস সেট করে রাখবে, আপনি যদি ওই কাট মার্কস না পান তাহলে আপনার রিটেন খাতা দেখবে না, এবং এটা কোথাও বলা থাকবে না, কিন্তু তারা দেখবে না। এবং এই গেমটাই খেলছে কালকে ম্যাক্সিমাম ছেলেবেলে প্রিলিতেই ধরা খাইছে বেশি, যে মানে প্রশ্ন কঠিন দেখেই ভরকে যাওয়া যাবে না। আপনি যতটা সম্ভব, যেমন 70টার মধ্যে আমার বিশ্বাস যে যদি 30টা 32টা 35টাও যদি কেউ কারেক্ট করতে পারছে প্রিলিতে, মানে এই নাম্বারে যদি থাকছে 70টার মধ্যে, মানে ধরেন 50% মার্কস, ধরেন যে 35টা, ও প্রিলি উতরে যাবে, ও রিটার্ন খাতা দেখবে। ঠিক আছে, প্রশ্ন এমনিতেই কঠিন হয়েছে, এটা স্বাভাবিক, কিন্তু প্রশ্ন আইবিএ নর্মালি এত কঠিন করে না। এটার একটা বড় উদাহরণ, আপনার এর আগে ওদের বিমার পরীক্ষাও দিয়েছেন, বিমার পরীক্ষাও আইবিএ নিছে, সেখানে কিন্তু কেউ বলেনি যে প্রশ্ন কঠিন হয়েছে, প্রশ্ন সহজই হয়েছে বিমার। এখন কথা হচ্ছে যে ওরা পরীক্ষার্থীর উপরে আর হচ্ছে পরীক্ষার উপরে বেস করে চিন্তা ভাবনা করে। বিমার পরীক্ষায় আইবিএর ছেলেবেলে পরীক্ষা দেয় না, নর্মালি দেয় না। ঠিক আছে, পেট্রো বাংলাতে আইবিএর বিবিএর পোলাপান এমবিএর পোলাপান বুয়েটের ছেলেবেলে সবাই পরীক্ষা দেয়। ঠিক আছে, সো ওদেরকেও তো আপনাকে বাদ দিতে হবে। ওদের যে সবাই টিকবে এমন না, ওদেরকেও তো বাদ দিতে হবে। সো দেওয়ার জন্য যে যে বন্দোবস্ত করা দরকার সবকিছু ওরা কালকে করছে। ম্যাথের প্রশ্ন আমি দেখলাম, ম্যাথের মধ্যে 15টা প্রশ্ন ছিল, 6-7টা প্রশ্ন একদম মানে খুব কঠিন লেভেলের ছিল। ঠিক আছে, অনেক কঠিন লেভেলের। তার মধ্যে কিছু কিছু প্রশ্ন স্টুডেন্টরা ম্যাক্সিমাম জায়গায় মানে ধরা খাবে, যে জায়গাটাতে, যেমন প্রথম প্রশ্ন যেটা ছিল আর কি, ওই যে আপনার মানে 350টা কলম কিনছে নাকি 300 টাকাতে কলম কিনছে, বা এই টাইপের কিছু একটা। আমি এই জন্য বলি যে এমসিকিউতে আপনি প্রশ্ন সলভ করতে, মানে প্রশ্ন পড়ে প্রশ্ন সলভ করতে যাবেন কি যাবেন না, এটা আসলে প্রশ্ন পড়ার পরে আপনাকে ডিসাইড করতে হবে। ওই প্রশ্নটা অনেকে সলভ করতে গেছে, সলভ করতে গেলেই তো ঝামেলা। আপনি অপশন থেকে ইয়ে করেন, কারণ অপশন থেকে পিক করা সবচেয়ে ইজি। এবং আমি প্রায় 2020 থেকে একই কথা বলে আসতেছি, 2020 থেকে সেম কথা বলে আসতেছি, যে অপশন যখন টেস্ট করবেন, আপনি যখন অপশন টেস্ট করবেন, এইগুলা তো সহজ জিনিস। এই যে ব্যাংকের এই যেগুলো আমরা এখন সলভ করতেছি, এগুলো তো সহজ জিনিস, দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু আমি বারবারই বলে আসি আমার আইবিএর ব্যাচের স্টুডেন্টদেরকে বা অ্যাডমিশনের জন্য 2-1জনকে যাদেরকে পড়াই, আমি সব সময় বলি যে যখন অপশন টেস্টের প্রশ্ন দেখবেন যে অপশন টেস্ট করতে হবে, আপনি সবার প্রথমে টেস্ট করবেন অপশন ডি কে। সবার প্রথমে অপশন ডি কে টেস্ট করবেন, তারপরে এ কে টেস্ট করবেন। 98% ক্ষেত্রে আপনি এই দুইটা অপশনের মধ্যেই উত্তর পাবেন। ঠিক আছে, 98% ক্ষেত্রে। কারণ আইবিএ মোটামুটি জিআরই আর জিম্যাটকে ফলো করে, বা আইবিএর প্যাটার্নটা হচ্ছে জিআরই আর জিম্যাটের হচ্ছে একটা কম্বিনেশন। এবং জিআরই জিম্যাটের কোয়ান্ট সেকশনে ইনস্ট্রাক্টররা ম্যাক্সিমাম টাইমে আমাদেরকে বলে যে ভাই, তোমার যখন অপশন টেস্টের কথা আসবে, বা তুমি মনে করবা যে এটাতে আমি অপশন টেস্ট করব, তুমি সবার প্রথমে অপশন ডি টেস্ট করবা, তারপরে তুমি অপশন এ টেস্ট করবা। এই দুইটার মধ্যেই তুমি 98% ক্ষেত্রে উত্তর পেয়ে যাবা। যদি না পাও, তারপরে বি আর সি তুমি টেস্ট করবা, কিন্তু ডিতে বা এতেই তুমি উত্তর পাবে, এটা কনফার্ম। এবং এটাই হয়, জিমেটেও হয়, জিআরইতেও হয়,
ঠিক আছে, আইবিএতেও হয়, অসংখ্য প্রশ্ন আইবিএ দিছে যেখানে এই কাহিনীটা করছে। সো আমরা প্রথম প্রশ্নটাই ওইভাবে সলভ করতে যে আমাদের মাথা নষ্ট করে ফেলছি। আমার স্টুডেন্টদের কথাই বলতেছি যে কালকে এসে বলতেছে যে ভাই প্রথম প্রশ্ন এরকম করছি, দ্বিতীয় প্রশ্ন এই করছি, এই কঠিন হয়েছে এই জায়গায়। তোদেরকে বললাম যে এগুলা মনে রাখতে হবে। আমি এই জন্য বলি যে ক্লাসে যা বলি এগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি বলতেছি না যে মানে প্রশ্ন সহজ হয়েছে, প্রশ্ন কঠিন হয়েছে, বাট ম্যাথে 15টার মধ্যে মানে আপনি খুব ইজিলি বলতে কি, ধরেন যে 15 মিনিট তো আপনি সময় দিবেন 1 ঘন্টার মধ্যে, ম্যাথ সেকশনে তো 15 মিনিট সময় দিচ্ছেন অন্তত। এই 15 মিনিট সময় ব্যয় করে আপনি 15টা প্রশ্নের মধ্যে 7টা 8টা প্রশ্ন খুব সহজেই সমাধান করে ফেলতে পারতেন, খুব সহজেই। যেহেতু প্রশ্ন কঠিন হয়েছে, সো 15টার মধ্যে 7টা 8টা প্রশ্ন এমনি সমাধান করা যাবে। তার মধ্যে 2টা প্রশ্ন রিপিট। ট্রেনের প্রশ্নটা মানে রিপিট বলতে সেম টাইপের, আরেকটা হচ্ছে ওই যে মার্বেলের অঙ্ক আসছে, ওই যে বক্সের মধ্যে থেকে মার্বেল বের করা, এই 2টা প্রশ্ন রিপিট। তারপরে হচ্ছে ইনইকুয়ালিটি থেকে আসছে, ওইটা সহজ, 1 নাম্বারটা সহজ। তারপরে ওই যে পার্সেন্টেজের একটা আসছে, ওই যে আপনার ফি দেওয়ার যে বিষয়টা, মানে ওয়েভার পাবে Y%, ঠিক আছে। আপনারা নর্মাল সেন্সে তো এই সূত্রটা প্রয়োগ করেন, ইনক্রিজ ডিক্রিজের একটা সূত্র আছে না, যে প্রথম একটা জিনিস দাম কমবে তারপরে বাড়বে, তাহলে আলটিমেটলি কত হবে, এটার একটা সূত্র আছে না ইনক্রিজ ডিক্রিজের, ওইটাতে ফেলাইলে কিন্তু হয়ে যায়। এইরকম করে 15 মিনিট যদি সময় আপনি ম্যাথে ব্যয় করতেন, 7-8টা প্রশ্ন এখান থেকে সহজে সমাধান করা যেত না। আর ওগুলা বাদ দিলাম, যারগুলো আপনি পারবেন না, ঠিক আছে। এবং কালকে জ্যামিতির প্রশ্ন কয়টা হয়েছে, জ্যামিতির তো কোনো প্রশ্ন আমি দেখলাম না, জ্যামিতি থেকে কিন্তু কোনো প্রশ্ন হয় নাই। মেনসুরেশন থেকে কয়টা প্রশ্ন হয়েছে, মেনসুরেশন থেকে কিন্তু কোনো প্রশ্ন হয় নাই। অ্যালজেব্রা থেকে কয়টা প্রশ্ন হয়েছে, অ্যালজেব্রা থেকে কিন্তু তেমন কোনো প্রশ্ন হয় নাই। একটা আসছে মিনিমাম ম্যাক্সিমাম, এই প্রশ্নটা সবার পারার কথা, ঠিক আছে। মিনিমাম ম্যাক্সিমামের প্রশ্ন মানে মোটামুটি সবাই পারছে, বিশেষ করে যারা বিজ্ঞানের স্টুডেন্ট এরা সবাই পারছে, এটা দেখা মাত্রই ওরা ইয়ে করতে পারবে, ঠিক আছে। তো এই যে আমরা ম্যাক্সিমাম টাইমে আমরা যখন পড়তে আসি তখন আমাদের মাথায় থাকে যে আমি জ্যামিতি পারি না, আমি মেনসুরেশন পারি না, আমি আলজেব্রা পারি না। কিন্তু কথা হচ্ছে আপনি যদি এগুলা নাও পারেন তারপরে কোনো সমস্যা নাই, আপনি ম্যাথে ম্যাক্সিমাম মার্কস ক্যারি করতে পারবেন এইগুলা যদি নাও পারেন, জ্যামিতি, মেনসুরেশন, অ্যালজেব্রা। অ্যালজেব্রা জাস্ট আপনি যদি মানে আপনার কমন সেন্স ঠিক থাকে, আপনি অ্যালজেব্রার প্রশ্ন সঠিক করতে পারবেন। মেনসুরেশন জ্যামিতি থেকে আইবিএ খুব একটা প্রশ্ন করে না, কালে ভদ্রে প্রশ্ন করে 1-2টা। কিন্তু ওই যে আমি বলছি যে প্রায়োরিটি সেট করতে আমরা ভুলে যাই। স্টুডেন্টরা শুধু বলে যে মানে কোর্স করতে আসলে যখন পাটিগণিত করে, ভাই জ্যামিতি কবে করাবেন, ভাই মেনসুরেশন কবে করাবেন, মেনসুরেশন তো হইল না, কোর্স ডিটেইলের মধ্যে মেনসুরেশন। আরে ভাই মেনসুরেশন থেকে প্রশ্ন আসেই, জ্যামিতি থেকে প্রশ্ন কয়টা আসে, যে প্রশ্নগুলো আসে সেগুলো তো সহজ প্রশ্নই আসে, ঠিক আছে। কিন্তু আপনাকে সময় দিতে হবে তা অ্যারিথমেটিকে, এই জায়গাটাতে আমরা ভুল করি, বুঝতে পারছেন। আমাদের আসলে মানে কারো তো কোনো হাত নাই পরীক্ষায়, তাই না। তো আমাদের আসলে চেষ্টা করা উচিত এখন থেকে যে মানে যথাসম্ভব ভালো করার। হয়তো খুব বেশি ভালো হবে না, যতটুকু ভালো করা যায়, যতটুকু পারা যায়। কারণ প্রশ্ন শুধু আপনাদের জন্য কঠিন না, যারা আইবি এর এমবিএ তে পড়ে তাদের জন্য প্রশ্ন কঠিন হয়েছে। এমন অনেক মানুষই তো পরীক্ষা দিছে, তারা বারবার বলছে যে ভাই প্রশ্ন আসলেই কঠিন হয়েছে, আমরাও প্রশ্ন ওইভাবে ট্যাকেল দিতে পারিনি। কিন্তু ওই যে বললাম যে 70টার মধ্যে সব মিলায় যদি আপনি 30-35 পান, আমার মনে হয় যে প্রিলি টিকে যাবে, ঠিক আছে। বাংলা টাংলা দেখি নাই, বাংলা সাধারণ জ্ঞান কি আসছে আমি জানি না, ইংরেজিও কঠিন হয়েছে, ম্যাথও কঠিন হয়েছে, আমি 2টা প্রশ্নই দেখছি। এখন বাংলা সাধারণ জ্ঞান কিরকম হয়েছে সেটা আপনারা বলতে পারবেন। সো 1 ঘন্টায় একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা ভাবনা করা যেত, বা একটু যদি ঠান্ডা মাথায় থাকতেন, তাহলে 7-8টা প্রশ্ন সহজে সমাধান করা, আরগুলো বাদ দিলাম। এবং এটা খুব ইজিলি সম্ভব ছিল। এবং এই স্ট্র্যাটেজিটাই মেইন, যে আমি আসলে প্রশ্ন দেখার পরে আমি ঘাবড়াচ্ছি না, আমি আমার সর্বোচ্চটা দিয়ে আমি ফাইট করতেছি এবং সেখান থেকে আমি বেস্ট আউটকাম পাবো, ঠিক আছে। আমি এই জন্য বলি যে পরীক্ষার হলে ঢোকার আগে অনেকগুলো প্ল্যানিং মাথায় রাখতে হবে, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, 3-4টা প্ল্যান আমার মাথায় রাখতে হবে, যে আমার এই একটা ফেল করলে আমি অন্যটাতে আমি জাম্প করব, ঠিক আছে। কিন্তু আমরা পরীক্ষার হলে ঢুকি উইদাউট প্ল্যান, মানে কোনো প্ল্যান থাকে না, মানে আমরা এরকম চিন্তা করে ঢুকি যে আমরা সবই পারবো, না হলে আমরা কিছুই পারবো না। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ঝামেলা আমাদের, ঠিক আছে। যাই হোক, বাদ দেন। 10 নম্বরে আসুন। 10 নম্বরে কি বলা হচ্ছে যে দ্য ইন্টারেস্ট চার্জড অন এ লোন ইজ পি পার টাকা 1000 for the first quarter and Q per taka 1000 for each month after the first quarter.
হাউ মাচ ইন্টারেস্ট উইল বি চার্জড ফর দ্য ফার্স্ট ইয়ার অন টাকা 10,000। দেখেন এই টাইপের একটা প্রশ্ন এই যে বিআইবিএম এর আগেও আসছে, এখানে একটু কথাটা একটু ঘুরাই দিছে, আর ওখানে এরকম এত ঘুরানো ছিল না। এখানে বলা হচ্ছে যে ধরে নেন যে আপনি একটা মানুষের কাছ থেকে 10,000 টাকা ধার নিছেন, ঠিক আছে? 10,000 টাকা ধার নিছেন, তো এই 10,000 টাকা ধার নিছেন, এটার জন্য আপনাকে প্রথম 3 মাসে 1,000 টাকার উপরে পি টাকা সুদ দেওয়া লাগবে। প্রথম 3 মাসে 1,000 প্রতি 1,000 টাকার বিপরীতে পি টাকা সুদ দেওয়া লাগবে। আর 3 মাসের পরে মানে পরবর্তী 9 মাসে প্রতি 1,000 টাকার জন্য আপনাকে সুদ দিতে হবে কত টাকা? কিউ টাকা। সো আমাদেরকে ওরা জিজ্ঞাসা করছে যে ভাই তাহলে এই যে প্রথম বছরে এই যে 10,000 টাকার উপরে আমি কত টাকা সুদ পাবো, এইটা আমাকে একটু বের করে দেন। তো এটা খুবই সহজ জিনিস। দেখেন প্রথমে আমরা প্রথম 3 মাসের হিসাব করব যে প্রথম 3 মাসে আসলে কাহিনী কি হবে। দেখেন প্রথম 3 মাসে আমাকে বলতেছে যে ভাই 1,000 টাকার জন্য তোমাকে সুদ দিতে হবে কত টাকা? পি টাকা। তাহলে আমি ধার নিছি কত টাকা? 10,000 টাকা। তাহলে এই যে 10,000 টাকার জন্য প্রথম 3 মাসে আমাকে সুদ দিতে হবে কত? আপনি বলবেন এই যে 10,000 গুণন পি ডিভাইডেড হচ্ছে 1,000, 1 2 3 1 2 3, তাহলে কত? এই যে 10 পি টাকা। তাহলে প্রথম 3 মাসে 10 পি টাকা সুদ দিব, এটা গেল প্রথম পার্ট। এবার আসেন পরবর্তী 9 মাসের হিসাব করি। তো বলতেছে যে প্রথম 3 মাসের পরের সময়গুলাতে প্রতি 1,000 টাকার জন্য 1,000 টাকার জন্য 1 মাসে আমাকে সুদ দিতে হবে কত টাকা? কিউ টাকা সুদ দিতে হবে। তাহলে আপনি খেয়াল করেন যে 1,000 টাকার জন্য 1,000 টাকা পার 1,000 টাকায় এই যে 1 মাসে যদি কিউ টাকা সুদ হয়, তাহলে এই যে আমার এখানে কয় মাস আছে? 9 মাস। তাহলে 9 মাসে কত টাকা সুদ দিতে হবে? আপনি বলবেন যে 9 কিউ টাকা, কিন্তু আমি ধার নিছি কত? 10,000 টাকা। তাহলে এই যে 10,000 টাকার জন্য 10,000 টাকার জন্য এই 9 মাসে আমি কত টাকা সুদ দিব? আপনি বলবেন যে 9 কিউ ইন্টু 10,000 ডিভাইডেড কত? এই যে 1,000, 1 2 3 1 2 3, তাহলে 9 10 কত? এই যে 90 কিউ টাকা আপনি সুদ দিবেন। তো বলতেছে যে তাহলে 1 বছরের টোটাল কত টাকা আপনি সুদ দিলেন? তাহলে আপনি বলবেন যে ভাই প্রথম 3 মাসে দিছি 10 পি টাকা, পরবর্তী 9 মাসে দিছি হচ্ছে আমি 90 কিউ টাকা। তাহলে এখানে যদি আমরা 10 কমন নেই, তাহলে পি প্লাস 9 কিউ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। যে 10 ইন্টু পি প্লাস 9 কিউ প্রশ্নের সঠিক উত্তর হবে। পরেরটাতে চলে যান। দেখেন এখানে কি বলা হচ্ছে যে এক্স সেলস অ্যান আইটেম টু ওয়াই অ্যাট আ প্রফিট অফ 28% অন ইচ কস্ট অ্যান্ড একটা মিনিট প্রিপেয়ার হতো। হ্যালো মামা। হ্যাঁ বল। এই পড়াচ্ছি। ফোন দিবনি, বের হোস একটু, ওই যে ইয়ে নিবি না, জলপাই নেওয়ার কথা। আচ্ছা দেখেন এখানে বলা হচ্ছে যে এক্স সেলস অ্যান আইটেম টু ওয়াই অ্যাট আ প্রফিট অফ 28% অন ইচ কস্ট অ্যান্ড ওয়াই সেলস দ্য সেম আইটেম টু জেড অ্যাট আ লস অফ 25% অন ইচ কস্ট।
if x does sold the item to z এ টাকা 2 less than the item to x, then what is the cost of the item to x? বলতেছে যে x একটা জিনিস y এর কাছে 28% লাভে বিক্রি করবে, y আবার এই জিনিসটা z এর কাছে 25% ক্ষতিতে বিক্রি করবে। এখন বলতেছে যে if x does sold the item to z এ টাকা 2 less than the item to x, এখানে একটু মনে হয় ভুল আছে, এখানে x হবে না, এখানে কতটা হবে y, ঠিক আছে। ইফ y ডাজ সোল্ড দ্য আইটেম টু জেড এ টাকা 2 লেস দেন দ্য আইটেম টু এক্স, এখানে বলা হচ্ছে যে ভাই এক্স জিনিসটা যত টাকা দিয়ে কিনছিল, কথা বুঝছেন, এই পার্টটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। এখানে বলতেছে যে এক্স জিনিসটা যত টাকা দিয়ে কিনছিল, ওয়াই জিনিসটা জেটের কাছে তার চেয়ে 2 টাকা কমে বিক্রি করবে, ঠিক আছে। এক্স জিনিসটা যত টাকা দিয়ে কিনছে, ওয়াই জিনিসটা জেটের কাছে তার চেয়ে কত টাকা কমে বিক্রি করবে, 2 টাকা কমে বিক্রি করবে। এখন জিজ্ঞাসা করছে যে দেন হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য আইটেম টু এক্স, তাহলে এক্স জিনিসটা কত টাকা দিয়ে কিনছে এটা একটু বের করে দেখা। এক্স জিনিসটা কত টাকা দিয়ে কিনছে এটা বের করে দেখাতে হবে। দেখেন আমি একটা সহজ জিনিস শিখাই, সেটা হচ্ছে এই ধরনের প্রশ্ন আপনি প্রায় পরীক্ষাতেই পাবেন, যে একজন আরেকজনের কাছে একটা জিনিস বিক্রি করবে এত পার্সেন্ট লাভে, আরেকজন আবার আরেকজনের কাছে এই জিনিসটা এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করবে। মূল কথা, একটা জিনিস যদি 2বার 3বার হাত বদল হয়, ঠিক আছে, তখন আপনি করবেন কি, সবার কস্ট প্রাইস ধরবেন যে সবাই জিনিসটা কত টাকা দিয়ে কিনছে, ঠিক আছে। অর্থাৎ প্রত্যেকেই জিনিসটা কত টাকা দিয়ে কিনছে এই জিনিস মানে কস্ট প্রাইস ধরে যদি হিসাব করেন তাহলে হিসাব সহজ হবে। কিরকম, আমি যদি আপনাকে দেখাই, এখানে এক্স জিনিসটা কত টাকা দিয়ে কিনছে এটা আমরা জানি না, কত টাকা দিয়ে কিনছে আমরা জানি না, তো ধরে নিচ্ছি যে এক্স জিনিসটা 100 টাকা দিয়ে কিনছে। এখন ওয়াই জিনিসটা কত টাকা দিয়ে কিনছে, তো বলেই দিচ্ছে যে এক্স ওয়াই এর কাছে 28% লাভে বিক্রি করছে, তার মানে যেই জিনিসটা এক্স 100 টাকা দিয়ে কিনছে সেই জিনিসটা ওয়াই 128 টাকা দিয়ে কিনবে, 128 টাকা দিয়ে কিনবে। এরপরে বলতেছে যে ওয়াই আবার জিনিসটা জেড এর কাছে বিক্রি করবে কত পার্সেন্ট ক্ষতিতে, 25% ক্ষতিতে। তাহলে এই যে 128, 128-এর 25% কত, আপনি বলবেন যে 32 টাকা। অর্থাৎ ওয়াই জিনিসটা 128 টাকা দিয়ে কিনছিল, এই 128 টাকার জিনিসটা জেড 32 টাকা কমে অর্থাৎ 96 টাকায় ক্রয় করে নেবে, 96 টাকায় ক্রয় করে নেবে। এখন প্রশ্নে আমাকে বলা হচ্ছে, যে এই যে যেই জিনিসটা এক্স 100 টাকা দিয়ে কিনছিল, যেই জিনিসটা এক্স 100 টাকা দিয়ে কিনছিল, ঠিক আছে, এই জিনিসটা ওয়াই জেড এর কাছে এই এক্স যত টাকা দিয়ে কিনছিল তার চেয়ে 2 টাকা কমে বিক্রি করছে। কথা বুঝছেন, আই রিপিট, যে এক্স জিনিসটা যত টাকা দিয়ে কিনছে, ওয়াই ওই জিনিসটা জেড এর কাছে এক্স যত টাকা দিয়ে কিনছে তার চেয়ে 2 টাকা কমে বিক্রি করছে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স জিনিসটা কিনছে 100 টাকা দিয়ে আর জেড জিনিসটা কিনছে 96 টাকা দিয়ে, তার মানে এক্স যত টাকা দিয়ে কিনছে তার চেয়ে কত টাকা কমে বিক্রি হচ্ছে বা কত টাকা কমে কিনতেছে জেড। এক্স কিনছে 100 টাকা দিয়ে, জেড কিনছে 96 টাকা দিয়ে, আর প্রশ্নে বলতেছে যে এক্স যত টাকা দিয়ে কিনছে জেড কিনবে তার চেয়ে 2 টাকা কমে। তাহলে আমরা এখানে অ্যাকচুয়ালি বোর্ডে দেখতে পাচ্ছি যে এখানে জেড মূলত 4 টাকা কমে কিনতেছে, অর্থাৎ এক্স কিনছে 100 টাকা দিয়ে, জেড কিনছে 96 টাকা দিয়ে, তার মানে জেড 4 টাকা কমে কিনতেছে না। সো আমাদের বোর্ডে যেটা 4 টাকা কম, প্রশ্নে সেইটা কয় টাকা কম, এই যে 2 টাকা কম। তাহলে 4 পার্ট 2 হলে প্রশ্নে জিজ্ঞাসা করছে যে এক্স জিনিসটা কত টাকা দিয়ে কিনছে, অর্থাৎ এই 100 সমান সমান কত, তাহলে 2 100 কত, 200, 200-কে জাস্ট 4 দিয়ে ভাগ করে দিলে আমরা উত্তর পেয়ে যাব 50 টাকা, যে এক্স মূলত জিনিসটা এই যে 50 টাকা দিয়ে ক্রয় করেছিল। 50 হবে এই প্রশ্নের সঠিক উত্তর।
এই আপনারা কি ক্লাসে আছেন না নাই? লাস্ট কমেন্ট করছে 9 জন আছে, তো 9 জন দেখতেছে। আপনারা কি বুঝতেছেন নাকি এমনিতেই চুপ করে আছেন? আচ্ছা, আসেন পরেরটাতে চলে যান। এই ভাই বলবেন, স্যার বলবেন কেন, ভাই বলবেন। দেখেন 12 নম্বরে কি বলা হচ্ছে যে এ সেলসম্যান রিসিভস ডেইলি ওয়েজ অফ টাকা 250 and earns a commission of 15% on all sales he makes. How much টাকা worth of sales does he need to make in order to bring his total daily income of টাকা 1000? বলতেছে যে একজন সেলসম্যান বা একজন বিক্রয় কর্মী প্রতিদিন 250 টাকা মজুরি পায় এবং সকল বিক্রয়ের উপরে 15% কমিশন পায়। তার প্রতিদিনের মোট ইনকাম যদি 1000 টাকা হয়, তাহলে তাকে কত টাকার জিনিস বিক্রি করতে হবে? কত টাকার জিনিস বিক্রি করতে হবে? দেখেন, আমাদের এখানে কিছু দোকান আছে, ঠিক আছে, যেমন ঔষধের দোকান বলি বা এই টাইপের দোকানগুলোতে, আমাদের বগুড়ার কাহিনী বলতেছি, যে এগুলোতে নাকি এরকম হয় যে আপনার প্রত্যেকটা বিক্রয় কর্মীর ফিক্সড একটা স্যালারি আছে। যে ধরেন এই কথাই ধরি, এই প্রশ্নের কথাই ধরি, যে আপনি যদি দোকানে যান তাহলে 250 টাকা বেতন আপনি পাবেন, ডেইলি স্যালারি 250 টাকা, এটা আপনি পাবেনই, কোনো মিস নাই, 250 টাকা পাবেন। এরপরে আপনি কি পাবেন? আপনি ওই দিন যত টাকার জিনিস বিক্রি করবেন তার উপরে 15% কমিশন পাবেন। ধরেন যে 250 টাকা, এটা হচ্ছে আপনার ফিক্সড স্যালারি, এটা আপনি দোকানে যাওয়ার সাথেই আপনি পাবেন। আর ধরে নিলাম যে ওই দিন সারাদিনে আপনি 100 টাকার জিনিস বিক্রি করছেন, এই 100 টাকার জিনিস বিক্রি করলে আপনি 15% কমিশন, অর্থাৎ 15 টাকা আপনি পাবেন। তো বলতেছে যে ওই বিক্রয় কর্মীর যদি প্রতিদিনের ইনকাম 1000 টাকা হয়, তাহলে সে কত টাকার জিনিস বিক্রি করছে এটা একটু আমাকে বের করে দেখান। সে কত টাকার জিনিস বিক্রি করছে এটা বের করে দেখান। তাহলে খেয়াল করেন, খুব ইজি জিনিস না, যে ভাই 1000 টাকা যদি ডেইলি ইনকাম হয়, তার ভিতরে এই 1000-এর ভিতরে 250 টাকা হচ্ছে ওর ফিক্সড ইনকাম, যে দোকানে হাজিরা দিলেই সে 250 টাকা পাবে। তাহলে বাদ বাকি যেই 750 টাকা থাকে, এই 750 টাকা সে কমিশন পাবে, তাই না? 750 টাকা সে কমিশন থেকে আদায় করবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে ওই দিন দোকানে তার সেলস ছিল কত? 100%। 100% সেল। ধরে নেন যে সে 100 টাকার জিনিস বিক্রি করছে, তাহলে এই 100 টাকার জিনিস বিক্রি করে সে কমিশন কত পাবে? কমিশন কত পাবে? আপনি বলবেন যে 15% কমিশন পাবে। তার মানে 100 টাকার জিনিস বিক্রি করে যদি 15 টাকা কমিশন পায়, সো আমাদের এখানে যেটা 15 টাকা, প্রশ্ন অনুযায়ী সেটা কত টাকা? 750 টাকা না? তাহলে 15 পার্টে যদি 750 হয়, জিজ্ঞাসা করছে যে সেলস কত, সেটা বের করেন। তাহলে সেলস হচ্ছে আপনার 100, তাহলে 100 সমান সমান কত হবে? এই যে 750 গুণন হচ্ছে 100 ডিভাইডেড হচ্ছে 15, এটার ভিতরে যাবে 50 বার, 50 আর 100 গুণ করলে কত হয়ে যাবে? এই যে 5000 টাকা হয়ে যাবে। কোথায় উত্তর আছে? সিতে। যে সে মোট 5000 টাকার জিনিস বিক্রি করে। আপনি দেখেন এই যে বিভিন্ন শোরুমগুলোতে যান না যখন, যেমন আপনি যদি বাটাতে ঢোকেন, অ্যাপেক্সে ঢোকেন, বা কোনো একটা কাপড়ের শোরুমে যদি ঢোকেন কোনো কিছু কেনার জন্য, দেখবেন যে আপনার দিকে মানে ওই সেলসম্যানরা 2 জন 3 জন দৌড়ে আসার চেষ্টা করে বা আপনাকে ইয়ে করার চেষ্টা করে। এর কারণ হচ্ছে এটাই যে ওরা প্রতিদিন যা সেল করবে এটার উপরে ওরা একটা কমিশন পাবে। সো একজন কাস্টমার ঢুকলে দেখবেন যে 2 3 জন দৌড়ে এসে আপনাকে রিসিভ করার চেষ্টা করে, যে আপনি কি চান সেই জিনিসটা জানার চেষ্টা করে, তাই না? সো এই কারণে যে ওরা প্রতিদিন, ধরেন যে একজন যদি একদিনে 10,000 টাকার কাপড় বিক্রি করে, তার জন্য হয়তো সে 5% কমিশন পাবে, আর তার যে ফিক্সড বেতন সেটা তো থাকবেই। পরেরটাতে চলে যাই।
দেখেন সহজ প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে এ ম্যানস ইনভেস্টমেন্ট ডাবলস ইন এভরি 5 years ইফ হি ইনভেস্টেড টাকা 5,000 ইন ইচ অফ দ্য ইয়ার্স অফ 2010, 15, 20, দেন হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট রিসিভড বাই হিম ইন 2025। বলতেছে যে একজন ব্যক্তির বিনিয়োগ প্রতি 5 বছরে দ্বিগুণ হয়। সে যদি 2010, 15, 20 সালে 5,000 টাকা করে বিনিয়োগ করে, তাহলে 2025 সালে সে কত টাকা বিনিয়োগ করবে, বা সে 2025 সালে সে কত টাকা পাবে সেখান থেকে, ওই বিনিয়োগ থেকে। কথা বুঝছেন ভাই? প্রতি 5 বছর পর, মানে প্রতি 5 বছরে সে 5,000 টাকা জমা করবে আর দ্বিগুণ টাকা সে সেখান থেকে পাবে। অর্থাৎ সিনারিওটা হচ্ছে এরকম যে 2010 সালে ধরে নেন যে আপনি কোথাও 5,000 টাকা জমা রাখলেন, ঠিক আছে? 2010 সালে কোথাও আপনি 5,000 টাকা জমা রাখছেন। 2015 সালে এই যে 2010-এ যে 5,000 টাকা জমা রাখছেন, এটা কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। তো 5,000-এর দ্বিগুণ কত? 10,000 হয়ে যাবে। 10,000। আর এই প্রতি 5 বছরে আপনি আবার 5,000 টাকা করে আপনি বিনিয়োগ করবেন। যেরকম বিনিয়োগ আপনি 2010-এ করছেন, সেরকম বিনিয়োগ আপনি 2015-তেও করবেন। আর এই যে 2010-এ যা বিনিয়োগ করছেন তার দ্বিগুণ হচ্ছে 10,000। তাহলে 2015-তে আপনার টোটাল ইনকাম কত হচ্ছে? 15,000 টাকা। এরপরে আসেন 2020-এ। 2020-এ এই যে 15,000 আবার দ্বিগুণ টাকা পাবেন। কত? এই যে 30,000 টাকা পাবেন। পাশাপাশি 2020-এ আপনি আবার এক্সট্রা করে 5,000 বিনিয়োগ করবেন। তাহলে টোটাল কত? এই যে 35,000। ঠিক আছে? সো জিজ্ঞাসা করছে যে 2025 সালে আপনি কত টাকা পাবেন। তো 2020-এর 35,000 2025-এ কত হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ 70,000 হয়ে যাবে। এখানে আর 5,000 অ্যাড হবে না, কারণ আপনাকে চাইছে যে 2025 সালে আপনি কত টাকা আসলে পাবেন। আর বিনিয়োগের কথা হবে 2010, 15, 20 এই 3টা সালে। তার মানে 2025 সালে আপনি কত টাকা পেয়ে যাচ্ছেন? এই যে 70,000 টাকা। অপশন বি তে উত্তর আছে, যে 2025 সালে আমি এখান থেকে 70,000 টাকা পাবো। পরেরটাতে চলে যান। পরেরটাতে কি বলতেছে? 14 নম্বর। দেখেন 14-তে বলা হচ্ছে যে ইন এ ফ্যামিলি দ্য ফাদার টুক 1/4 of the cake and 3 times as much as each of the other members had. The total member of family is দেখেন খেয়াল করা বলতেছে যে একটা পরিবারে কতজন সদস্য আছে এটা আমার বের করা লাগবে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, এগুলো হচ্ছে মানসিক দক্ষতা টাইপের ম্যাথ। ঠিক আছে? একটা ফ্যামিলিতে কতজন সদস্য আছে এটা বের করা লাগবে। তো বলতেছে যে ফ্যামিলিতে বাবা একটা কেক নিয়ে আসবে, যেই কেকের 1/4 বাবা নিবে। ঠিক আছে? একটা কেক ফ্যামিলিতে নিয়ে আসবে যার 1/4 বাবা নিবে, and had 3 times as much as each of the other members had. এতে করে কি হবে? দেখা গেল যে পরিবারের অন্যান্য সদস্যরা যা পাচ্ছে, বাবা একাই পাচ্ছে তার 3 গুণ। খেয়াল করেন, ধরে নেন যে এটা একটা কেক। ঠিক আছে? এইটা একটা কেক, এইটা একটা কেক। এই কেকের মধ্যে এই যে এক অংশ, এই অংশটা বাবা পাবে, এই অংশটা বাবা পাবে। কথা বুঝছেন? এইটা একটা কেক, এই কেকটা 4 ভাগ না? 4 ভাগ। 4 ভাগের ভিতরে এই যে যেটাতে আমি দাগ দিয়ে রাখছি, এটা ধরেন যে বাবা পাবে। আর বাদ বাকি যে 3 ভাগ, এই 3 ভাগটা পরিবারের অন্যান্য যে সদস্য আছে তারা পাবে। তো এখন প্রশ্নে বলতেছে যে বাবা যে এই যে পুরো কেকটার 4 ভাগের 1 ভাগ পাইছে, এই 1 ভাগ পাওয়া মানেই হচ্ছে পরিবারের অন্যান্য সদস্যরা যা পাইছে তার 3 গুণ পাওয়া। তাহলে আমি এখানে বলতে পারি না যে এই যে পুরো কেক হচ্ছে 4 অংশ, এই 4-এর মানটা কত? বাবা এখানে 1 অংশ পাইছে, বাবা এখানে 1 অংশ পাইছে। এই 1 সমান সমান যদি অন্যান্য সদস্য যা পাইছে তার যদি 3 গুণ হয়,
পুরো কেকটা হচ্ছে 4 অংশ, 4 অংশের ভিতরে বাবা পাইছে 1 অংশ। এই 1 অংশ পাওয়াটা যদি পরিবারের অন্যান্য সদস্যদের চেয়ে 3 গুণ হয়, তাহলে আমি বলতে পারি না যে এই 1 সমান সমান যদি 3 হয়, তাহলে এই যে পুরো কেক 4 অংশ, এই 4 সমান সমান কত হবে? আপনি বলবেন যে 3 4 12 অংশ। 3 4 12 অংশ। তার মানে এই পুরো কেকটা হচ্ছে কয় অংশের? 12 অংশের কেক। তাহলে খেয়াল করেন, 12 অংশের একটা কেকের মধ্যে বাবা যদি 3 অংশ পায়, তাহলে বাদ বাকি যেই 9 অংশ, এটা পরিবারের অন্যান্য সদস্যরা পাবে। এবং প্রশ্নে বলেই দিচ্ছে যে বাবা যা পাচ্ছে এটা অন্যান্য সদস্যদের 3 গুণ। তাহলে আমি যদি ধরি যে বাবা আর হচ্ছে আদার মেম্বার যদি একটা করে স্লাইস পায়, তাহলে বাবা পাচ্ছে কত? 3টা স্লাইস। তাহলে ধরে নেন যে কেকটা হচ্ছে মোট 12 স্লাইসের, 12 স্লাইসের মধ্যে বাবা পাচ্ছে 3টা, অন্যান্য সদস্য পাচ্ছে একটা একটা করে। তাহলে 12টা থেকে 3টা যদি বাবা পায়, তাহলে বাকি থাকতেছে কত? 9টা। তাহলে অন্যান্য সদস্য এক স্লাইস করে পাইলে কয়জন, মানে কয়টা স্লাইস পাবে? 9 জন সদস্য 9টা স্লাইস পাবে না? তাহলে পরিবারের সদস্য কয়জন? যে 9 জন একটা করে স্লাইস পাইলে 9টা, আর বাবা হচ্ছে একজন, তিনি একাই পাবেন 3 স্লাইসের সমান। তাহলে এই যে 9 আর 3-এ টোটাল কেক হচ্ছে 12 অংশ, আর মানুষ কত? 9 আর 1-এ 10 জন। ঠিক আছে, 9 আর 1-এ 10 জন। এখানে জাস্ট এইটাই হচ্ছে টার্নিং পয়েন্ট, যে পুরো কেকের 1/4 বাবা পায়, তো বলেই দিচ্ছে যে বাবা অন্যান্য সদস্যদের চেয়ে 3 গুণ পাবে। তাহলে এই 1 সমান সমান যদি 3 হয়, তাহলে পুরো কেকটা হবে কত? 3 4 12। তার মানে আমি যদি ধরে নিই যে পুরো কেকটা হচ্ছে 12টা স্লাইস, পুরো কেকে 12টা স্লাইস আছে, তার ভিতরে 3 যদি আপনার বাবা পায়, তাহলে পরিবারের অন্যান্য সদস্যরা পাবে কত? 9টা স্লাইস। তো বলেই দিচ্ছে যে পরিবারের অন্যান্য সদস্যদের চেয়ে বাবা পাবে 3 গুণ। তাহলে পরিবারের অন্যান্য সদস্যরা যদি 1 করে পায়, তাহলে বাবা পাচ্ছে কত? 3 গুণ। তাহলে পরিবারের অন্যান্য সদস্য 1 করে পাইলে এই যে 9 স্লাইস আমার এখনো বাকি আছে, এই 9 স্লাইস কয়জন পাবে? আপনি বলবেন যে 9কে 9 জন। তাহলে 9 জন হচ্ছে 9 স্লাইস পাবে, আর বাবা হচ্ছে একজন, তিনি একাই পাবেন হচ্ছে 3 স্লাইস। তাহলে টোটাল মানুষ কত? বাবা একজন আর 9 জন, এই হচ্ছে টোটাল 10 জন মানুষ। ঠিক আছে, অপশন সি উত্তর। অপশন সি উত্তর। হ্যাঁ, 10 উত্তর। এবার দেখেন বুঝতে পারছেন কিনা। এই প্রশ্নগুলো বুঝানো একটু কঠিন, বুঝতে পারছেন? মানে মানসিক দক্ষতা টাইপের প্রশ্ন বুঝানোটা একটু টাফ হয়ে যায়। দেখেন তো বুঝতে পারছেন কিনা, না বুঝলে আবার বুঝাবো, সমস্যা নেই। পরেরটাতে আসেন। 10 নম্বরে কি বলতেছে যে ইন 10 ইয়ার্স, 10 বছর পরে, এ উইল বি টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ বি ওয়াজ 10 ইয়ার্স এগো ইফ এ ইজ নাও 9 ইয়ার্স ওল্ডার দেন বি, দ্য প্রেজেন্ট এজ অফ বি ইজ। দেখেন বলতেছে যে 10 বছর পরে এর বয়স হবে, 10 বছর পূর্বে বীর বয়স যা ছিল তার দ্বিগুণ। বর্তমানে এর বয়স বীর বয়সের চেয়ে 9 বছর বেশি হলে বীর বর্তমান বয়সটা কত, এটা বের করেন। তাহলে আমি ধরে নিচ্ছি যে ভাই বীর বর্তমান বয়স যদি এক্স বছর হয়, তাহলে এর বর্তমান বয়স কত? বীর চেয়ে 9 বছর বেশি, অর্থাৎ এক্স প্লাস 9। বলতেছে যে 10 বছর পরে, 10 বছর পরে, ইন 10 ইয়ার্স মিনস আফটার 10 ইয়ার্স, 10 বছর পরে এ উইল বি টুয়াইস, এর বয়স হবে দ্বিগুণ, বীর বয়স 10 বছর আগে যা ছিল তার দ্বিগুণ হবে। তাহলে বীর বর্তমান বয়স যদি এক্স হয়, 10 বছর আগে কত ছিল? আপনি বলবেন যে এক্স মাইনাস 10। এই বয়সটা হবে, এই বয়সের দ্বিগুণ হবে কার বয়স? এর বয়স 10 বছর পরে। তাহলে 10 বছর পরে এর বয়স কত? আপনি বলবেন যে এর বর্তমান বয়স হচ্ছে এক্স প্লাস 9, 10 বছর পরে হবে এক্স প্লাস 9 প্লাস 10। তো এর বয়স তো এমনি বীর চেয়ে বেশি, তাই এই যে 10 বছর পরে এর বয়সটা দ্বিগুণ হচ্ছে,
এই দ্বিগুণটাকে আমরা বির সাথে গুণ করে দিব, তাহলে দুইজনের বয়স সমান হয়ে যাবে। তাহলে 2x মাইনাস 20 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 19। তাহলে 2x থেকে x বাদ দিলে x, 20 আর 19 যোগ করে দিলে কত, 39। তো জিজ্ঞাসা করছে যে বীর বর্তমান বয়স কত, আমরা ধরছি যে বীর বর্তমান বয়স x বছর, সো x এর মান কত, 39। পরেরটাতে চলে যান, 16 নম্বর। দেখেন এখানে বলা হচ্ছে যে দ্য মিন অফ দ্য ডাটা সেট অফ 1000 আইটেম ইজ 5, ফ্রম ইচ আইটেম 3 ইজ সাবট্রাক্টেড অ্যান্ড দেন ইচ নাম্বার ইজ মাল্টিপ্লাইড বাই 2, দ্য নিউ মিন উইল বি। বলতেছে যে ভাই 1000টা ধরে নেন যে সংখ্যা, আইটেম মিনস ধরে নেন যে এখানে সংখ্যা, যে 1000টা সংখ্যা আছে যার গড় হচ্ছে 5। তো বলতেছে যে প্রতিটা সংখ্যা থেকে যদি আপনি 3 বিয়োগ করেন এবং প্রতিটা সংখ্যাকে যদি আপনি 2 দ্বারা গুণ করেন, তাহলে নতুন গড় কত হবে। মানে একদম সহজ করে বললাম। তাহলে খেয়াল করেন 1000 সংখ্যার গড় যদি 5 হয়, তাহলে 1000 সংখ্যার টোটাল কত হবে, আপনি বলবেন যে 5000। 1000 সংখ্যার গড় যদি 5 হয়, তাহলে টোটাল কত, 5000। এখন আপনাকে বলা হচ্ছে যে ভাই এই 1000 সংখ্যার প্রত্যেকটা থেকে আপনি কি করে দিবেন, 3 বিয়োগ করে দিবেন। তাহলে 1000 সংখ্যার প্রত্যেকটা থেকে 3 বিয়োগ করলাম। 1000 সংখ্যার প্রত্যেকটা থেকে আমি কি করলাম, 3 বিয়োগ করে দিলাম। 3 বিয়োগ করে দিলাম। তাহলে এই যে 5000 বিয়োগ 3 বিয়োগ করা মানে কি, টোটাল থেকে 1000 সংখ্যার টোটাল 5000, এখান থেকে এই যে প্রত্যেকটা সংখ্যা 3 আমি বিয়োগ করছি, তাহলে 1000 সংখ্যার এই যে 3 আমি বিয়োগ করে দিছি, মানে 3 গুণ করে আমি বিয়োগ করে দিছি। করার পরে বলতেছে যে অ্যান্ড দেন ইচ নাম্বার ইজ মাল্টিপ্লাইড বাই 2, এবং প্রত্যেকটা সংখ্যার সাথে যদি আপনি 2 কে গুণ করে দেন, তাহলে নতুন গড় কত হবে, খেয়াল করে দেখেন তো। তাহলে এই যে 5000 বিয়োগ 3000, ঠিক আছে, 3000 গুণন কত, 2। তাহলে 5000 থেকে 3000 বাদ দিলে কত, 2000 গুণন 2 সমান সমান কত, 4000। অর্থাৎ আগে 1000 সংখ্যার টোটাল ছিল 5000, আর এখন 1000 সংখ্যার টোটাল কত, 4000। তো আমাকে জিজ্ঞাসা করছে যে নতুন গড় কত। তাহলে বর্তমানে 1000 সংখ্যার টোটাল যদি 4000 হয়, তাহলে 1000টা সংখ্যার গড় কত হবে, এই যে 4 হবে। এগুলো জাস্ট মানে এটা এমনি দেখাইলাম। এখন বিষয়টা হচ্ছে এই ম্যাথ আসলে এইভাবে না করলেও হয়, আপনাকে তো শুধু গড় নিয়ে চিন্তা করলেও আপনি বের করতে পারবেন যে ভাই 1000 সংখ্যার গড় হচ্ছে আমার 5। 5, তাহলে জিজ্ঞাসা করছে যে প্রত্যেকটা সংখ্যা থেকে আমি 3 বিয়োগ করব। তা আমি যদি একটা সংখ্যা নিয়ে চিন্তা করি, অর্থাৎ শুধু গড়কে নিয়ে চিন্তা করি, তারপরে উত্তর বের হবে যে আমার এই যে গড় 5, এখান থেকে যদি আমি 3 বিয়োগ করি, আবার এইটার সাথে যদি আমি 2 গুণ করি, তাহলে এই গড়টা আমার কত হয়ে যাবে। আগে গড় ছিল কত, 5। তো আমি যদি 3 বিয়োগ করি আবার 2 গুণ করি, তাহলে আমার গড় কত হবে। আপনি বলবেন যে 5 থেকে 3 বিয়োগ করলে 2, 2 এর সাথে 2 গুণ করলে এই যে 4 বের হয়ে যাবে। অর্থাৎ আমার নতুন গড় কত হবে, 4 হবে। এটা জাস্ট ফর্মালিটি, মানে দেখাইলাম বিস্তারিত যেটা বলেন আপনারা, যে সিনারিও হচ্ছে এটা আর মূল কাহিনী হচ্ছে এইটা। আপনি গড় নিয়ে চিন্তা করলেও আপনি খুব সহজে উত্তর বের করতে পারবেন।
পরেরটাতে যান, 17 নম্বর। দেখেন 17তে কি বলতেছে যে এ ন্যাচারাল নাম্বার হোয়েন ইনক্রিজড বাই 12 ইকুয়ালস টু 160 টাইমস রেসিপ্রোকাল দ্য নাম্বার ইজ। বলতেছে যে একটা স্বাভাবিক সংখ্যাকে যদি আপনি 12 বৃদ্ধি করেন, ধরে নিচ্ছি যে আমার একটা স্বাভাবিক সংখ্যা n, এইটাকে যদি আমি 12 অ্যাড করে দিই, বৃদ্ধি করা মানে যদি অ্যাড করে দেই, তাহলে ইকুয়ালস টু কত পাবো? বলতেছে যে 160 টাইমস অফ রেসিপ্রোকাল অফ দিস ন্যাচারাল নাম্বার। তাহলে n এর রেসিপ্রোকাল কত? 1/n। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? আপনি বলবেন যে n প্লাস 12 ইজ ইকুয়াল টু 160 ডিভাইডেড n। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? n স্কোয়ার প্লাস 12n মাইনাস 160 ইজ ইকুয়াল টু কত? 160 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে বলতে পারি যে n স্কোয়ার প্লাস 20 8 12 হয়ে যাবে, 20 8 160, তাহলে হচ্ছে 20n মাইনাস 8n মাইনাস 160 ইজ ইকুয়াল টু 0। তাহলে n কমন নিলে এই যে n প্লাস 20 মাইনাস 8 কমন নিলে n প্লাস 20 ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে এখান থেকে আমরা কত পাবো? যে n প্লাস 20 ইন্টু n মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। এখানে এই যে নেগেটিভ মান গ্রহণযোগ্য না, তার মানে n এর মান কত হবে? 8 হবে। তো জিজ্ঞাসা করছে যে সংখ্যাটা কত? এই যে সংখ্যাটা হচ্ছে আমার 8। ঠিক আছে, এখানে এই যে এটা গ্রহণযোগ্য না, কারণ এখানে আপনি n প্লাস 20 ইজ ইকুয়াল টু 0 করে দিলে n সমান সমান নেগেটিভ হয়ে যাবে। পরেরটাতে চলে যান। দেখেন 18তে কি বলা হচ্ছে যে দ্য মেজারমেন্ট অফ এ রেক্টেঙ্গেল ইজ 16 ফিট বাই 12 ফিট, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য স্মলেস্ট সার্কেল দ্যাট ক্যান কাভার দ্য রেক্টেঙ্গেল এন্টায়ারলি সো দ্যাট নো পার্ট অফ দ্য রেক্টেঙ্গেল ইজ আউটসাইড দ্য সার্কেল। দেখেন বলতেছে যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের পরিমাপ দেওয়া আছে যে 16 ফিট বাই 12 ফিট। বলতেছে যে তাহলে সবচেয়ে ছোট বৃত্তের ক্ষেত্রফল কত, যেটার মধ্যে সম্পূর্ণ আয়তক্ষেত্রটা থাকবে এবং আয়তক্ষেত্রে কোনো অংশ বৃত্তের বাইরে থাকবে না। কথা বোঝার চেষ্টা করেন যে এখানে একটা ধরে নেন যে বৃত্ত আছে, এটা হচ্ছে একটা বৃত্ত, ওকে। এই বৃত্তের ভিতরে একটা আয়তক্ষেত্র আছে, এই বৃত্তের ভিতরে ধরে নেন যে এইটা হচ্ছে আমার একটা আয়তক্ষেত্র। সো এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 16, আর এই যে প্রস্থ এটাকে ধরে নেন যে 12। এই যে প্রস্থ এটা কত দেয়া আছে? 12 ফিট দেয়া আছে। আমাকে বের করতে হবে যে এই যে বৃত্তটা, এই বৃত্তের ক্ষেত্রফল কত, এই বৃত্তের ক্ষেত্রফলটা কত, এটা বের করা লাগবে। কথা বুঝছেন? এখানে এই যে বৃত্তটা দেখা যাচ্ছে, এই বৃত্তের ভিতরে একটা আয়তক্ষেত্র আছে যার দৈর্ঘ্য 16 ফিট আর প্রস্থ 12 ফিট। তো এই বৃত্তের ক্ষেত্রফল কত, এটা আমার বের করা লাগবে। এখন এটা কিভাবে বের করা যায়? ধরে নিচ্ছি আর কি যে এটা ধরে নেন যে বৃত্তের কেন্দ্র, এটা ধরে নিলাম যে বৃত্তের কেন্দ্র, তাই না? দাঁড়ান আরেকটু নিচে ধরে, আসলে অ্যাকিউরেট আঁকানো যায় না তো এই জন্য খুব ঝামেলা। ধরে নেন যে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে এইটা যদি বৃত্তের কেন্দ্র হয়, এইটা যদি বৃত্তের কেন্দ্র হয়, তাহলে বৃত্তের যেই ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য কি লাগবে? পাই আর স্কোয়ার, অর্থাৎ ব্যাসার্ধ লাগবে। তাহলে আপনি বলতে পারেন যে ভাই এই যে এই বৃত্তের কেন্দ্র থেকে এইটা হচ্ছে ব্যাসার্ধ, কেন্দ্র থেকে এই আপনার এইটা পর্যন্ত ব্যাসার্ধ, আবার এখান থেকে যদি এখান পর্যন্ত টানি তাহলে এইটাও কি হয়ে যাবে? ব্যাসার্ধ হয়ে যাবে। তাহলে এই যে আর যোগ আর সমান সমান কি হয়? 2r। আর এই 2r কে আমরা কি বলি? ডায়ামিটার বলি না? ডায়ামিটার বা ব্যাস বলি না? তাহলে যেইটা আমাদের বৃত্তের ডায়ামিটার বা ব্যাস, সেইটা আমার আয়তক্ষেত্রের কি হচ্ছে? কর্ণ হচ্ছে না? কথা বুঝছেন? যেইটাকে আমরা এই বৃত্তের ব্যাস বলতেছি বা ডায়ামিটার বলতেছি, সেইটা আমার এই আয়তক্ষেত্রের কি হচ্ছে? কর্ণ হচ্ছে। সো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করলেই আমরা বলতে পারবো যে এখানে ব্যাস কত আর ব্যাসার্ধটা কত। সো আয়তক্ষেত্রের ডায়াগোনাল বা কর্ণ কেমনে বের করা লাগে? আপনি বলবেন যে এগুলা শিখাইছেন ভাই, যে এই যে দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার, তাই না?
দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার। দেখেন তাহলে 16-এর উপরে স্কোয়ার করলে কত হবে? আপনি বলবেন যে 256, 12-এর উপরে করলে 144। তাহলে 256 আর 144 কত? 400। 400-এর উপরে স্কোয়ার রুট করলে কত পাওয়া যাবে? 20 পাওয়া যাবে। 20। তার মানে এই যে ডায়ামিটারটা, এই যে ডায়ামিটার, এইটা যদি 20 হয় তাহলে রেডিয়াস কত? আপনি বলবেন যে রেডিয়াস হয় ডায়ামিটারের অর্ধেক অর্থাৎ 10। তাহলে এই যে বৃত্তের ক্ষেত্রফল কত? এই যে পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার মানে কত? পাই এই যে 10 স্কোয়ার, তাহলে কত হচ্ছে? 100 পাই স্কোয়ার ফিট হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কোথায় উত্তর? এই যে অপশন বিতে। যে বৃত্তের ক্ষেত্রফল হবে 100 পাই স্কোয়ার ফিট। দেখেন কম্পিটিটিভ এক্সামে কাভার হয়ে যাওয়া বা এনাফ, এই দুইটা শব্দ বলতে কোনো শব্দ নাই। পুরোটা কাভার হবে না, কারণ জিআরইর অনেক সেগমেন্ট আছে বা জিমেটের অনেক সেগমেন্ট আছে যেগুলো কাভার হবে না। ঠিক আছে, জিআরইতে স্ট্যাটিস্টিক্স আছে, প্রবাবিলিটি আসে, যেগুলো অনেক হায়ার লেভেলের মোটামুটি। বাট আইবিএতে স্ট্যাটিস্টিক্স থেকে কোনো প্রশ্ন হয় না। আইবিএতে প্রবাবিলিটি, পারমুটেশন, কম্বিনেশন থেকে প্রশ্ন হয় না বললেই চলে। কালে ভদ্রে দুই একটা প্রশ্ন হয়, এগুলা সহজ। ঠিক আছে, এবং জিম্যাটের ক্ষেত্রেও তাই। জিম্যাটেও এমন কিছু সেকশন আছে যে সেকশনগুলো থেকে প্রশ্ন হয়, যেগুলা আমাদের দেশে হয় না। সো পুরাপুরি কাভার হবে না, কিছু কিছু অংশ কাভার হবে। ঠিক আছে, এবং আমরা আমাদের এই আইবিএর কোর্সটা এইভাবেই সাজাইছি যে মানে 900 প্রশ্ন সলভ করাবো। 46টা ক্লাস, তো ধরে নেন যে 900 প্রশ্ন সলভ করাবো আমি এখানে। এইরকম যেভাবে ধরে ধরে সলভ করাচ্ছি, এরকম 900 প্রশ্ন এরকম ধরে ধরেই সলভ করাবো। এবং এই 900 প্রশ্ন আমরা কালেক্ট করছি কোথা থেকে? আইবিএ, বিবিএ এবং এমবিএ এর বিগত 20 বছরে যেই ভর্তি পরীক্ষা ওরা নিছে, আইবিএর, বিবিএ এবং এমবিএর বিগত 20 বছরের যে ভর্তি পরীক্ষা ওরা নিছে, এই ভর্তি পরীক্ষাগুলো থেকে যেই প্রশ্নগুলো কঠিন, মানে আমাদের কাছে মনে হয়েছে যে এই প্রশ্নগুলো কঠিন, বা কিছু প্রশ্ন থাকবে যে কিছু প্রশ্ন সহজও থাকবে, এই রকম 900 প্রশ্ন আমরা বাছাই করছি 7-8 জন মিলে। ঠিক আছে, এই প্রশ্নগুলো বাছাই করছি, এই প্রশ্নগুলো আমরা সলভ করাবো। 900 কম বেশি 900 প্রশ্ন ধরে রাখেন যে 900 কম হবে না, হইলে বেশি হবে। এবং এইটার সাথে আমি একটা প্ল্যানিং করে রাখছি এরকম যে আমি 46টা ক্লাস নেব, তো আমি 5টা ক্লাস বা 6টা ক্লাস আমি এইরকম নিব যে একদম হাই লেভেলের। ঠিক আছে, যেমন কালকে যেই প্রশ্নগুলো আসছে, ধরেন কি বলে পেট্রো বাংলাতে, এই টাইপের প্রশ্ন সব সময় হবে না, সব সময় হবে না। আমি বারবার বলতেছি যে আইবি এর অন্যান্য প্রশ্ন খেয়াল করলে দেখবেন যে এই ধরনের প্রশ্ন সব সময় ওরা করে না। কিছু কিছু পরীক্ষা আছে যেগুলাতে ওরা মানে কম টিকানোর জন্য এই কাজগুলো করবে। তারপরেও ধরে নিচ্ছি যে ওই টাইপের প্রশ্নগুলো যাতে আপনি হ্যান্ডেল করতে পারেন বা ভয় যাতে না লাগে, তার জন্য আমি এক্সট্রা 5টা বা 6টা ক্লাস, সেটার ঘোষণা আমি দিব, 5টা বা 6টা ক্লাস নিব, যেইগুলার ম্যাথ আমি নিব একদম হচ্ছে ক্যাট লেভেলের ম্যাথ। মানে ধরেন এই যে ইন্ডিয়াতে আইআইএম এর নাম তো সবাই শুনছেন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, বা ভালো ভালো বিজনেস স্কুল যেগুলো, অর্থাৎ আপনি যদি এমবিএ তে ভর্তি হইতে চান, ভালো স্কুলে যদি এমবিএ তে ভর্তি হইতে চান, তাহলে একটা অ্যাডমিশন টেস্ট দিতে হয়, সেটা হচ্ছে সিএটি, যেটাকে ওরা বলে ক্যাট। এই ক্যাটের প্রশ্নগুলা জিআরই, জিম্যাট, জিআরই জিম্যাটের চেয়েও 20-30 গুণ বেশি কঠিন। 20-30 গুণ বেশি কঠিন জিআরই জিম্যাটে যেই প্রশ্ন হয়, তার চেয়েও 20 থেকে 30 গুণ বেশি কঠিন প্রশ্ন হয় হচ্ছে এই ক্যাটে। ঠিক আছে, এই ক্যাটের প্রশ্নগুলো কঠিন এই কারণে বলতেছি যে এখানে যেই প্রশ্নগুলো আসে, ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে আপনার ভেরিয়েবল বেসড। যেমন কালকে আমাদের দেশে যেটা হয়েছে, আইবি যেটা করছে, ম্যাক্সিমাম প্রশ্ন ভেরিয়েবল বেসড। এবং প্রশ্নগুলা কি হবে? লেংদি হবে, প্রশ্নগুলো লেংদি হবে। সো আমি 5টা বা 6টা ক্লাস নিব, বা এর বেশিও নিতে পারি, এইটা ডিপেন্ড করবে আপনাদের পার্টিসিপেশনের উপরে। আপনারা যদি ইন্টারেস্ট দেখান তাহলে আমি ক্লাসের সংখ্যা বাড়াবো, মানে এই ক্লাসের সংখ্যাটা এই সেগমেন্টে
ওখানে 45টা 46টা এটা তো ফিক্সড, এটা তো থাকবেই, এটা আমি এক্সট্রা দেবো আপনাকে, এক্সট্রা। এটা যদি আপনাদের ইন্টারেস্ট যদি আমি ভালো পাই, ক্লাসে পার্টিসিপেশন বেশি, সব কিছু বেশি, তাহলে ক্লাস সংখ্যা 10টাতেও যাইতে পারে। আমি ধরেই নিচ্ছি যে আমি 5টা ক্লাস নেব, 5টা, আপাতত ধরে নেন যে আমি 5টা ক্লাস নেব। 5টা ক্লাসে যদি আমি 20টা করে এই লেভেলের প্রশ্ন দেখাই, যেগুলো শুধুমাত্র ভেরিয়েবল বেসড, প্রশ্নগুলো লেংদি, আপনি কিভাবে জিনিসগুলো ট্যাকেল করবেন, কিভাবে জিনিসগুলো আসলে ট্যাকেল দিতে হয়, আপনি আসলে মানে আমার টার্গেট আপনাকে ভয় না পাওয়ানো। আপনি যে পরীক্ষার হলে ঘাবড়ে যান, এই ঘাবড়ে যাতে না যান, এই জিনিসটার জন্য আমি যদি আপনাকে এরকম 100 প্রশ্ন বা 150 প্রশ্ন আমি যদি দেখায় দিই হাতে কলমে ধরে, যে ভাই এই ধরনের লেংদি প্রশ্নগুলো এইভাবে আপনি ডিল করবেন, ভেরিয়েবল বেস প্রশ্নগুলো এইভাবে ডিল করতে হয়, আমি যদি আপনাকে 100-150 প্রশ্ন যদি আমি হাতে ধরে ধরে দেখাই যে এইভাবে এইভাবে কাজ করতে হয়, আপনার কি মনে হয় যে আপনার মনের মধ্যে ভয় থাকবে? আপনার ভয় তো আমি এখানেই মেরে ফেলবো। এই 100-150 প্রশ্ন যখন আমি সলভ করাবো, এখানে তো আমি আপনার এই ভয়টাকে মেরে ফেলবো। তাহলে এইটা আপনার উপকার হবে না? আমি আপনাকে এই গ্যারান্টি দিতে পারবো না যে আইবিএ পরবর্তীতে এই ধরনের প্রশ্ন করলে আপনি একবারে 20টার মধ্যে 20টাই আপনি সলভ করে রেখে আসতে পারবেন। এই গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি না। আমি আপনাকে এই গ্যারান্টি দিচ্ছি যে আপনার ভয় লাগবে না, আপনার ভয় লাগবে না। যে প্রশ্ন যত বড়ই হোক, যত ভেরিয়েবল বেসডই হোক, সিএটির চেয়ে কঠিন প্রশ্ন তার আইবিএ করবে না, ক্যাটের চেয়ে কঠিন প্রশ্নকে আইবিএ করবে, এবং ক্যাটের একদম হাই লেভেলের প্রশ্ন, একদম হাই লেভেলের, একদম হাই লেভেলের 1-150 প্রশ্ন আমি সলভ করাবো। তাহলে এই লেভেলের প্রশ্ন তারা আইবিএ করবে না। তো আমি যদি 1-150 প্রশ্ন এই লেভেলের করে আসি, আমি তো এই প্রশ্ন থেকে ভয় পাবোই না। উল্টা এইরকম হইতে পারে যে 20টার মধ্যে তো আমি 10টা প্রশ্ন সলভ করতে পারবো, নাকি পারবো না বলেন? যে আমি 20টার মধ্যে তো 10টা প্রশ্ন সলভ করতে পারবো, যেখানে অন্যান্য ছেলে পেলে 20টার মধ্যে যদি ওই রকম প্রশ্ন দেয় 3টা সলভ করতেই ঘাবড়ে যাবো, পারবে না। সেখানে যদি আমি ঘাবড়ে না যেয়ে যদি 10টা প্রশ্ন আমি সলভ করতে পারি, তাহলে এটা আমার জন্য অ্যাচিভমেন্ট না? যে আমি এখানে 7 নম্বর এমনিতে অন্যান্য স্টুডেন্টের চেয়ে আগায় যাচ্ছি, এটা তো আমার অ্যাচিভমেন্ট। সো আমি যদি এই কাজটা করি, কোনো সমস্যা আছে? সো এটা এক্সট্রা হিসেবে আমি হয়তো দিয়ে দিব স্টুডেন্টদেরকে। এবং এটার জন্য আপনাদের মানে ইয়ে লাগবে, ইন্টারেস্ট লাগবে, যে আসলে আপনাদের ইন্টারেস্ট কিরকম। কারণ এগুলোতে অনেকে ইন্টারেস্ট পাবে না, কারণ আপনারা আসলে ম্যাজিক দেখতে চান, যে ম্যাজিক জাস্ট আসবো, দেখাবো এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এই যে উত্তর বেরিয়ে গেছে। এটা হচ্ছে ম্যাজিক। সব সময় ম্যাজিক খাটে না, সব সময় সব ক্ষেত্রে ম্যাজিক খাটে না, বুঝতে পারছেন? কিছু কিছু জায়গায় আপনাকে একটু মানে শিখার মধ্যে দিয়ে যাইতে হবে, বা একটু কঠিনের মধ্যে দিয়ে যাইতে হবে। তো আমার মনে হয় যে এরকম করে যদি আপনারা যদি চান, আমি যদি নিতে পারি, আমি যদি সুস্থ থাকি, নিতে পারি, তাহলে মনে হয় যে ভয়টা থাকবে না। আমি কিন্তু বারবার বলছি যে আপনার ভয় দূর করাটাই হচ্ছে মেইন। আপনার মনের মধ্যে যখন ভয় থাকবে না, তখন আপনি এমনিতেই সলভ করতে পারবেন। যেমন গতকাল রাত্রে আমি একজনের এরকম ক্লাস করতেছিলাম, ঠিক আছে? উনি মানে এই ইন্ডিয়াতে ক্যাটের প্রশ্নগুলো করে, মানে এগুলো হচ্ছে পেইড ব্যাচ, আপনারা ইউটিউবে এই ক্লাসগুলো কখনোই পাবেন না, ঠিক আছে? এইগুলা আমি খুব মোটা অঙ্কের টাকা দিয়ে আমি এই কোর্সগুলা অনেক সময় পারচেস করি। এই ইন্ডিয়া থেকে কোর্স পারচেস করা হচ্ছে সবচেয়ে কঠিন একটা কাজ, ঠিক আছে? তা আমি বেশ মানে লাস্ট 1 বছর 1.5 বছর থেকে আমি মোটামুটি 2টা নতুন কোর্স এনরোল করছিলাম, এবং মোটামুটি অনেক কিছুই শিখছি, নতুন অনেক কিছুই শিখছি। এবং ইন্ডিয়াতে দেখা যায় যে প্রত্যেক বছরেই অনেক নতুন নতুন জিনিস ওরা শিখায়, অনেক নতুন নতুন জিনিস দেখায়, যেগুলো আসলে আপনার অন্যরকম একটা ভালো লাগার কাজ করে। তো কালকে ওনার একটা ক্লাস করতেছিলাম, মানে ওই ক্লাসটা দেখে আমার এমন ইয়ে মনে হয়েছে যে আসলে আমাদের মানে দেশে যদি এরকম প্রশ্ন হয়, তাহলে সবার আগে সংস্কার করতে হবে স্কুল লেভেলের প্রশ্ন। উনি গতকালকে একটা ম্যাথ সলভ করাচ্ছেন আমাদেরকে এরকম, মানে ম্যাথসটা পড়ার পরে বলছে যে এটা সলভ করেন আপনারা, ঠিক আছে? নর্মালি কোনো প্রশ্ন স্টুডেন্টদেরকে দিলে খুব কম স্টুডেন্টই আছে যেটা সলভ করতে পারে। তো উনি ওই প্রশ্নটা দেখে বলতেছে যে এইটা তার বাচ্চা মানে 4th স্ট্যান্ডার্ডে পড়ে, মানে ধরে নেন যে ক্লাস 4-এ পড়ে, এটা হচ্ছে ক্লাস 4-এর ম্যাথ, ঠিক আছে? মানে ক্লাস 4-এর ম্যাথ যদি ওইটা হয়, আর তখন আমি চিন্তা করলাম যে ওইটা যদি ইন্ডিয়ার ক্লাস 4-এর ম্যাথ হয়, আর আমাদের দেশের ক্লাস 4-এ যেই ম্যাথগুলো শেখানো হয়, আমাদের দেশে ক্লাস 4-এ এখনো যোগ বিয়োগ শেখানো হয়, ঠিক আছে?
যোগ বিয়োগ গুণ ভাগ, তাই পোলাপান পারে না। আর ওদের দেশে 4th স্ট্যান্ডার্ডে ক্লাস 4-এর নাকি ওই ম্যাথ, এটা দেখে বা এটা শুনে আমার একটু খটকাই লাগলো যে এটা কেমনে সম্ভব রে ভাই। এই ম্যাথ 4th স্ট্যান্ডার্ডের যদি হয়, তাইলে আমাদের দেশে আমরা কি শিখতেছি বা আমরা কি শিখে আসছি? ঠিক আছে, আসলে ওইটা মানে হয়তো উনি একটু অতিরঞ্জিত করেই বলছেন যে এটা 4th স্ট্যান্ডার্ডের ম্যাথ। হ্যাঁ, ওইটা স্কুল লেভেলের ম্যাথ হইতে পারে। ম্যাথটা উনি এক্সপ্লেইন করার পরে সহজ মনে হয়েছে যে ও রে, এটা তো খুব সহজ জিনিস। যেমন আপনাদের ক্ষেত্রে এরকম হয় না যে আমি একটা ম্যাথ যখন আমি আপনাদেরকে এক্সপ্লেইন করে দিচ্ছি, তখন আপনার মনে হচ্ছে আরে এটা তো সহজ। সো এই জিনিসটা আমাদের তখন মনে হচ্ছে আরে এটা তো জিনিস সহজ জিনিস। তো এটা চিন্তা করলাম যে 4th স্ট্যান্ডার্ড না ধরে যদি ওদের স্কুল কলেজের লেভেলের ম্যাথও ধরি, তাহলে আমরা কত পিছিয়ে আসি না? সো এই যে আইবিএ যখন ধুমধারাক্কা এরকম প্রশ্ন করে, তখন আসলে আমরা বিপদে পড়ি একটা কারণে, কারণ আমরা স্কুল কলেজে আমাদেরকে তো ওইভাবে শিখাই নাই। এখন আইবি এর যারা প্রশ্ন করে, এখন তাদের বাচ্চা কাচ্চা তো সবাই মনে করেন ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, ভালো ভালো স্কুল কলেজে পড়াশোনা করে, বা আইবি এর যারা টিচার হয়েছে, খুব কম সংখ্যক টিচারই আছে যে যারা আমাদের মতো ধরেন যে মানে ঘুম ভাঙ স্কুল কলেজ থেকে পাশ করে আসা টিচার। ঠিক আছে, সবাই মোটামুটি ভালো ভালো স্কুল থেকে পাশ করছে বা ভালো ভালো কলেজ থেকে পাশ করছে এরকম। সো তাদের চিন্তা ভাবনা থাকে, বা তারা মনে হয় চিন্তা ভাবনা, এটা আমার ধারণা যে তারা চিন্তা ভাবনা করে যে এরা তো পারবেই, বা এরা তো এগুলা পড়ে আসছে, স্কুল লেভেলের ম্যাথই তো এইগুলা। তখন ওরা ওইভাবে মনে হয় প্রশ্ন মানে সেট করে। এটা আসলে আমার একটা ধারণা, আমি এটা মনে করি যে মনে হয় তারা এরকম চিন্তা করে যে আমার বাচ্চা যেহেতু এগুলা পড়তেছে স্কুলে, তার মানে এরাও বোধহয় পড়ে আসছে, কিন্তু এরা জানে না যে আমাদের স্কুল কলেজে কি লেভেলের মানে পড়ানো হয় বা কি জিনিস পড়ানো হয়। এটা জানে না বিধায় বোধহয় এরকম উল্টাপাল্টা প্রশ্ন যেটাই বলি না কেন করে। আপনারা রাজি থাকলে আসলে স্টুডেন্টদের শেষ দিকে আগ্রহ থাকে না, বুঝতে পারছেন? স্টুডেন্টদের আগ্রহ থাকলে অনেক কিছুই করা সম্ভব হয়, আর আগ্রহ না থাকলে কোনো কিছুই করা যায় না। আসেন, এটা রিপিট প্রশ্ন। এটা এর আগে আমরা সলভ করে আসছি না যে দ্য পেরিমিটার অফ এ রেক্টাঙ্গেল ইজ 200 মিটার্স। একটা আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 200 মিটার। দ্য ব্রেথ ইজ 3/7 অফ দ্য পার্ট অফ দ্য লেন্থ। আর প্রস্থ হবে দৈর্ঘ্যের 7/3 হোয়াট ইজ দ্য লেন্থ? তাহলে লেন্থ কত? তাহলে এখানে যে আমরা কি বলছি যে এই অফের সাথে যার সম্পর্ক ভগ্নাংশে তার অবস্থান হচ্ছে নিচে, তার মানে এখানে লেন্থ হচ্ছে 7, আর হচ্ছে প্রস্থ যেটা সেটা কত? 3। তো আমরা এই যে আয়তক্ষেত্রের যে পরিসীমা সেটা কত জানি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইজ ইকুয়াল টু কত? 200। 7 × 10, 10 × 20, 20 পার্ট যদি 200 হয়, এক পার্ট কত হবে? 10 হবে। আমাদেরকে জিজ্ঞাসা করছে যে লেন্থ কত। সো লেন্থ তো আমার 7, তাহলে 7 পার্ট কত হবে? এই যে 7 × 10 = 70 কোথায় আছে? সিতে আছে। পরেরটাতে চলে যায়, লাস্ট ম্যাথ। দেখেন, এখানে বলা হচ্ছে যে ইন দ্য ফিগার ডিই ইজ প্যারালাল টু বিসি। ওকে, এই ডিই আর হচ্ছে বিসি যদি প্যারালাল হয়, ইফ দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল এডিই ইজ হাফ দ্যাট অফ ট্রাপিজয়েড ডিইসিবি, হোয়াট ইজ দ্য রেশিও অফ এই টু এসি? খেয়াল করে দেখেন, এই প্রশ্ন অনেকবারই আসছে, ফলাফল আপনাদের মুখস্থ। যেখানে বলা হচ্ছে যে এই ডিই আর বিসি যদি প্যারালাল হয়, তাহলে আমরা বলবো যে ভাই এই কোণ মানে এই ডিই এইটা যদি প্যারালাল হয় বিসি, তাহলে এই কোণ আর এই কোণ, যেমন এই কোণ আর এই কোণ সমান হবে, আবার এই কোণ আর এই কোণ সমান হবে, তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে কি সিমিলার ট্রায়াঙ্গেল। সিমিলার ট্রায়াঙ্গেল কিরকম? এখানে ট্রায়াঙ্গেল কিন্তু দুইটা, একটা হচ্ছে ছোট ট্রায়াঙ্গেল, যেমন এই যে ত্রিভুজ এডিই, এটা একটা ট্রায়াঙ্গেল, আর ত্রিভুজ এবিসি, এইটা একটা ট্রায়াঙ্গেল। ঠিক আছে,
তাহলে ডিই আর বিসি যেহেতু প্যারালাল, তাহলে আমরা বলতে পারি যে এই কোণ আর এই কোণ, এই কোণ আর এই কোণ হচ্ছে সমান হবে, আর এইটা হচ্ছে তাদের কমন কোণ। তার মানে ত্রিভুজ ডি এডিই আর ত্রিভুজ এবিসি এগুলো কি হবে, সিমিলার ট্রায়াঙ্গেল হবে। এখন বলতেছে যে এই এডিই এই ত্রিভুজটা হবে অর্ধেক এই ডিইসিবি ট্রাপিজিয়ামের অর্ধেক। তাহলে আমরা যদি বলি যে এই যে ডিইসিবি এই ট্রাপিজিয়াম যদি 2 হয়, তাহলে এডিই এইটা কত হবে, 1 হবে। তাহলে আমরা এখান থেকে খুব ইজিলি বলতে পারি না যে ভাই এখানে এই যে আপনার সিমিলার ট্রায়াঙ্গেলের একটা জিনিস ঘটে, আমাকে যেহেতু এই যে এই আর হচ্ছে এসির রেশিওটা বের করতে হবে। সো দুইটা ট্রায়াঙ্গেল যখন সিমিলার হয়, যেমন এখানে এডিই আর এবিসি হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার হলে আপনার এগুলোর এরিয়ার সাথে এদের এই যে বাহুর একটা সম্পর্ক থাকে। সম্পর্কটা কি, এই যে ত্রিভুজ এডিই এইটার করেসপন্ডিং যে সাইডটা আছে এই, অর্থাৎ এই যে এ স্কোয়ার ডিভাইডেড এই যে ত্রিভুজ এবিসি, এই এবিসির যে করেসপন্ডিং সাইড আছে এসি, এই এসি স্কোয়ার, এই দুইটা রেশিও। তাহলে খেয়াল করেন ত্রিভুজ এডিই, ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল কত, এরিয়াটা কত, এই যে 1, এই যে 1। আর ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল কত, ত্রিভুজ এবিসি মানে কোনটা, এই যে বড় ত্রিভুজটা। তাহলে বড় ত্রিভুজের মধ্যে কি আছে, 2ও আছে 1ও আছে, তার মানে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল কত, এই যে 3। তাহলে এই যে দুইটা ট্রায়াঙ্গেল যখন সিমিলার হয় তখন আমরা কি বলি যে এই দুইটা ট্রায়াঙ্গেল যেহেতু সিমিলার, তাহলে এদের করেসপন্ডিং সাইড হবে কত, এ স্কোয়ার ডিভাইডেড এসি স্কোয়ার। তাহলে সমান সমান কত লিখতে পারি, এই যে খেয়াল করেন এখানে আমরা লিখতে পারি যে এই আর এসি যেহেতু বের করতে হবে, তাহলে ইকুয়াল টু √1 ইকুয়াল টু √হচ্ছে 3 সমান সমান আমরা কত লিখতে পারি, 1/√3। তাহলে এই যে জিজ্ঞাসা করছে এই অনুপাত এসি সমান সমান কত, এই যে 1:√3। ঠিক আছে, এটা কমন একটা ম্যাথ, প্রায় ম্যাক্সিমাম জায়গাতে এটা আসছে। হ্যাঁ বলেন, বলেন কি জানতে চান। দেখেন আগামীকালকেও আমরা ক্লাস করবো ইনশাল্লাহ। আমাদের এখন বাকি আছে অফিসার আর ক্যাশ অফিসার। আজকে তো একটা অফিসারের প্রশ্ন সলভ করলাম, নেক্সট ক্লাসে আর একটা করবো। এখন এটা হচ্ছে আপনার মানে নিজের সুবিধা অসুবিধা অনুযায়ী, ঠিক আছে। আপনি যদি সময় ম্যানেজ করতে পারেন, আপনি যদি সময় ম্যানেজ করতে পারেন, বা এখানে দুইটা কথা চলে আসে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আপনি দেখেন অন্যভাবে নিয়েন না, বিষয়টা হচ্ছে যে আপনি যদি আপনার বয়স বাড়ছে, হয়তো 32 বাড়ছে, ধরে নিচ্ছি যে আপনার এখনো 3 বছর বয়স আছে, 2 বছর বাড়ানোর পরে আপনার 3 বছর ধরে নেন টোটাল। আপনি মনে করতেছেন যে 3 বছর তো অনেক সময়, এই সময় কিন্তু অনেক সময় না, সময় কিন্তু দেখতে দেখতে পার হয়ে যায়, সময় খুব দ্রুত পার হয়ে যায়। সো আপনার যদি ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম না থাকে, যে আমি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, আমার কোনো প্রবলেম নাই, বা আমি একটু কষ্ট করে আমি চলতে পারবো, তাহলে বলবো যে আপনি পুরো একটা বছর সময় শুধু স্টাডিতে দেন। পুরো 1 বছর আপনার একদম 100% স্টাডিতে দেন, তাহলে 1 বছর পরে আপনি একটা চাকরি পাবেন, তাইলে আর কোনো ঝামেলা নাই। কিন্তু আপনার যদি দেখা যাচ্ছে যে হ্যাঁ একটু ফাইন্যান্সিয়াল ইয়ে আছে যা, বা আপনি একটু ব্যাকআপ চাচ্ছেন,
সো আপনি পড়াইতে পারেন, সেটা আপনার সুবিধা অনুযায়ী। কিন্তু আপনি মানে চেষ্টা করবেন যে একটা বছর যদি আপনি পুরোপুরি সময় দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ 1 বছর পর আপনার একটা চাকরি হবে। ব্যাংকে হোক, অন্য জায়গায়, যেখানেই হোক না কেন, একটা চাকরি হবে। এটা ডিপেন্ড করবে মূলত আপনার উপর, আসলে আপনার কি অবস্থা বা আপনি সময় কতটুকু ম্যানেজ করতে পারতেছেন। কারণ 15 জন স্টুডেন্টকে পড়াইতে গেলেও কিন্তু নিজে বাসায় বসে 1-2 ঘন্টা পড়া লাগবে। কারণ আপনি যদি নিজে না পড়েন তাহলে ওদেরকে কি পড়াবেন, এই বিষয়টা থেকে যায়। তো ওদের জন্য আপনাকে 1-2 ঘন্টা সময় নষ্ট করতে হবে, বা বেঁচে পড়তে আসলে ওখানেও 1-2 ঘন্টা সময় নষ্ট হবে, এইরকম আর কি। সো এসব চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নেন। তাহলে আপনি একটা বছর পড়েন, তাহলে আপনি ওইদিকে যায়েন না, ওই পড়ানোর দিকে যায়েন না, একটা বছর পড়েন। যে ধরে নেন যে 2025 সালটা, 2024 তো যেন তেন ভাবে গেলই, মারামারি কাটাকাটি সে অনেকভাবেই চলে গেল। 2025 সালটা আপনি যদি পড়েন, ইনশাল্লাহ 2026 আপনি চাকরি পাবেন, আল্লাহ জি চায়। নতুন ব্যাচের ক্লাস শুরু হবে ডিসেম্বরের 5 তারিখ থেকে। ঠিক আছে, নতুন ব্যাচের ক্লাস হবে ডিসেম্বরের 5 তারিখ থেকে শুরু হবে। 1 তারিখে ওরিয়েন্টেশন হবে, আর 5 তারিখ থেকে মূল ক্লাস শুরু করব। ঠিক আছে, অনেকে দেখেন, অনেকেই বলে যে এখন অনেকের বলাটা হচ্ছে আর আপনার একটা কাজ করা, এটার মধ্যে অনেক পার্থক্য আছে। যেমন আমি একটা ভাইয়ের কাহিনী বলি। ভাই হচ্ছে 37তম বিসিএস এর ফরেন ক্যাডার। ঠিক আছে, 37th BCS এ উনি ফরেন ক্যাডারে ওনার জব হয়েছে, এখন কানাডাতে আছে। ভাই হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ডিপার্টমেন্টে, অ্যাপ্লাইড ফিজিক্সে ছিল, অ্যাপ্লাইড ফিজিক্সের স্টুডেন্ট। ঠিক আছে, অ্যাপ্লাইড ফিজিক্সের স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটির। এই ভাই, এই যে ইপিপি কোচিং সেন্টার আছে না, ইউনিভার্সিটির এই ইউনিটের কোচিং করায় ইপিপি, এইটার সাথে জড়িত ছিল ফার্স্ট ইয়ার থেকে। এখন এই ভাই ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে একদম মাস্টার্স পর্যন্ত সে শুধু টিউশনি করাইছে। আর এই যে বিশ্ববিদ্যালয়ের এই ছেলেবেলেদেরকে পড়াইছে, টিউশনি করাইছে খুব বেশি না, 9-10-এর 2 জনকে পড়াইছে, বা ইন্টারমিডিয়েটের 2 জনকে পড়াইছে, ইপিপিতে ক্লাস নেছে। এতে করেই দেখা যাইতো যে তার মাসে ইনকাম হইতো 70,000-80,000 টাকা। কারণ এখানে 9-10 বলতে বাংলা মিডিয়ামের 9-10 বুঝাই নাই, ইংলিশ মিডিয়ামের 9-10, ও লেভেলে এ লেভেলের পোলাপান পড়াইতো। ঠিক আছে, বাংলা মিডিয়ামের কোনো স্টুডেন্ট সে পড়াইতো না ফার্স্ট ইয়ার থেকেই। ও লেভেল, এ লেভেলের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ যা আছে ও সব পড়াইতো। মানে সুপার ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট বলতে যা বুঝাই, সে হচ্ছে ওই সুপার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। মানে কিছু কিছু মানুষ থাকে না যে গড গিফটেড, আল্লাহর মাথার মধ্যে এমন কিছু দিছে যেটা আসলে আপনি চিন্তা করতে পারবেন না। সেরকম 70-80 হাজার টাকা ওই কয়েকটা স্টুডেন্ট পরে ও ইনকাম করাইতো। ঠিক আছে, এখন এই ভাইটা বিসিএস এর জন্য তেমন কিছুই পড়ে নাই। ভাইয়ের ইংরেজির দক্ষতা অন্য লেভেলের দক্ষতা। ভাই আইবি এর এমবিএও কমপ্লিট করছে, মানে আইবিএ থেকে এমবিএও কমপ্লিট করছে। ঠিক আছে, এখন বিসিএস এর ক্ষেত্রে তার শুধু পড়তে হয়েছে বাংলা, মানে বাংলাটা পড়তে হয়েছে, বাংলাদেশ বিষয়াবলী, বাংলা। তারপর হচ্ছে আপনার এই যে আহ, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী। তারপরে হচ্ছে আপনার সায়েন্স তো জীবনে হাত দিয়ে টাচই করে নাই, সায়েন্সের বই ও কখনো ধরেই নাই। মানে বিসিএস এ যে সায়েন্স আসে, ম্যাথ আসে, এগুলো ধরে নাই। ইংরেজি টোটালি পড়ে নাই। ইংলিশ, সায়েন্স, ম্যাথ, মেন্টাল অ্যাবিলিটি, তারপর হচ্ছে আপনার আইসিটি বা কম্পিউটার, এইগুলা ও কখনো, ওকে যদি এখনো বলি যে এগুলার সিলেবাস কেউ জানে না, ও বলতে পারবে না। ও টোটালি জানে না যে এগুলার সিলেবাস কি। ও পড়ছে কয়েকটা, বাংলা পড়ছে, বাংলাদেশ বিষয়াবলী পড়ছে, আন্তর্জাতিক বিষয়াবলী পড়ছে। তাও বাংলাদেশ বিষয়াবলী আর আন্তর্জাতিক বিষয়াবলীর ও উত্তর করছে ইংরেজিতে, বাংলাতে না। শুধুমাত্র বাংলা প্রশ্নগুলাই সে বাংলাতে উত্তর করছে। তাছাড়া এইসব বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, এগুলোর সব প্রশ্ন ইংরেজিতে উত্তর করছে। ঠিক আছে, মানে একদম সুপার ব্রিলিয়েন্ট বলতে যা বোঝায় এই মানুষটা হচ্ছে এরকম। তো ও সারা জীবনে এরকম টিউশনই করছে, কোচিং এ ক্লাস নিছে। তারপরে ও বিসিএস এর প্রথম 10 জনের মধ্যে ছিল। ঠিক আছে, আইবি এর এমবিএ থেকে এমবিএ করছে। জিআরইতে ওর স্কোর হচ্ছে 335, জিমেটে ওর স্কোর হচ্ছে
60 কি 770 বা সামথিং কিছু একটা, ঠিক আছে। সো এই মানুষটার জন্য মানে এইরকম কিছু মানুষকে দেখে আমরা বলি যে হ্যাঁ টিউশনি করলে চাকরি পাওয়া সহজ হয়, কিন্তু আপনি এর মতো তো সবকিছু করতে পারবেন না। আপনারা যারা বিবিএ করেন বা এমবিএ করেন, আপনাদের বিজনেস ম্যাথমেটিক্স আছে না? বিজনেস ম্যাথমেটিক্স নামে একটা কোর্স আছে না? বিজনেস ম্যাথমেটিক্স, তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্স, এগুলোর কোর্স আছে না? বিবিএতে এমবিএতে দুইটাতেই কিন্তু আছে। তো ওনার ব্যাচমেটরা বলে যে সারা রাত আমাদেরকে স্ট্যাটিস্টিক্স বুঝায়, সারা রাত আমাদের মানে পরীক্ষার আগে সারা রাত আমাদেরকে মানে ওই ভাই স্ট্যাটিস্টিক্স বুঝায় আর হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স বুঝায়, সারা রাত শুধু আমাদেরকে পড়ায়া আমরা আইবি এর এমবিএ এর একটা কোর্সে মানে বিজনেস ম্যাথমেটিক্সের কোর্সে আমরা পাই সি, আর ও আমাদেরকে সারা রাত শুধু পড়ায়, ও নিজে পড়ে না, ও পাই A+। স্ট্যাটিস্টিক্সে আমরা পাই সি, আর ও আমাদেরকে পড়ায়, ও নিজে পড়ে না, ও পায় A+। ঠিক আছে। এখন কিছু কিছু মানুষ আছে যে এনাদেরকে দেখে চিন্তা করে যে হ্যাঁ আমাদের জন্য বোধহয় এটা সত্যি, বা এটা সবার জন্য সত্যি যে টিউশনি করলে আমাদের চাকরি পাবে, সবার জন্য এটা সত্যি না। ঠিক আছে। সো মানুষ কি বললো এটা বাদ দেন, আপনার নিজের সক্ষমতা অনুযায়ী ট্রাই করতে হবে। এইরকম কিছু মানুষ আছে যারা একদম এক্সট্রাঅর্ডিনারি, একদম এক্সট্রাঅর্ডিনারি। ঠিক আছে। আরেকজন মানে এইগুলো অনেকে বিশ্বাস করতে চান, আরেক বড় ভাই আছে, উনি এখন শিক্ষা ক্যাডারে আছে। উনি কি করছে দেখেন, খেয়াল করেন মানুষের মানে পাগলামি লেভেলটা কোন পর্যায়ে যাইতে পারে, মানে এমন লেভেলের পাগলামো। এগুলো অনেকে বিশ্বাসই করে না যে এগুলা মানে ফাও কথা, কিন্তু ফাও কথা না, এগুলো আমাদের চোখের সামনে আমাদের ক্লোজ বড় ভাইরা এই কাজটা মানে এই বড় ভাই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং সরি ফিজিক্সের স্টুডেন্ট। ঠিক আছে। ফিজিক্সের স্টুডেন্ট, এও সারা জীবন শুধু টিউশনি করছে, সারা জীবন টিউশনি করে ঢাকা শহরে জমি করছে, ঢাকা শহরে ফ্ল্যাট করছে, গাড়ি করছে, সবই করছে ভাই। ঠিক আছে, সবই করছে। এই পোলাই করলো কি 36 বিসিএসে কি কাহিনী করছে জানেন? প্রথম পরীক্ষা, বাংলা প্রথম পরীক্ষা, 15 পৃষ্ঠা লিখছে, মানে 15 পৃষ্ঠা আনসার করছে, খাতার 15 পৃষ্ঠা লিখছে, লিখে 16তম পৃষ্ঠায় এসে তার লেখা খারাপ হয়েছে। ঠিক আছে। তার লেখা খারাপ হয়েছে, খারাপ হয়েছে মানে কি, তার ভাষ্যমতে যে ভাই আমি 15 পৃষ্ঠা আমি যেইভাবে লিখে আসছি 16তম পৃষ্ঠায় এসে আমি সেইভাবে লিখতে পারি নাই। ঠিক আছে, সেটা লেখা খারাপ হয়েছে বা অন্য কোনো কারণে সে 16তম পৃষ্ঠায় তার 100% দিতে পারে নাই। সে কি করছে জানেন? এটা শুনে আপনাদের অবিশ্বাস হবে। সে এই যে আগের যে 15 পৃষ্ঠা লিখছে, আগের 15 পৃষ্ঠার সবগুলাই সে ক্রস চিহ্ন দিয়ে আসছে, সবগুলাই ক্রস চিহ্ন দিয়ে আসছে, এবং সে পরবর্তীতে আর কোনো পরীক্ষাতেই অ্যাটেন্ড করে নাই, মানে রিটেনের আর কোনো পরীক্ষা দেয় নাই। 36তমতে আর কোনো পরীক্ষা সে দেয় নাই, 36তমতে কোনো পরীক্ষাই সে দেয় নাই। ওই বাংলায় তার শেষ পরীক্ষা, এবং সব পৃষ্ঠা সে কেটে দিয়ে আসছে, কারণ 16তম পৃষ্ঠায় তার মন মতো হয় নাই। সে এসে 38তমতে ফরেন ক্যাডার পাইল, মানে 37তম, ওই আগে 36তম তো দিলই না, 37তম রাগ করে দিল না, 38তমতে তার বাবা মা ভাই বোন বউ সবাই জোর করে ধরায় 38তম দেওয়া হলো, 38তমতে ফরেন ক্যাডার। ঠিক আছে। তাইলে বুঝেন এরা হচ্ছে এই লেভেলের পাগল। এইগুলো আপনার কাছে অবিশ্বাস্য, কিন্তু এগুলা মানে কি বলবো, যে জীবনে এমন কিছু মানুষের সাথে মানে পরিচয় হয়েছে, বা এমন কিছু মানুষের সঙ্গে 2-4-10 দিন বা 2-4 মাস 1 বছর মানে তাদের সাহচর্য থাকার সৌভাগ্য হয়েছে, যে মানুষগুলার মানে কাজ দেখলে, কাহিনী দেখলে, বা আপনার কি বলে যে কার্যকলাপ দেখলে মানে নিজেদেরকে মনে হয় যে আমরা আসলে কিছুই না এদের কাছে, আমরা কিছুই না। তো যাই হোক, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।